আম্মু পিছন থেকে বলল খেয়ে যা। আমি বললাম পরে খাবো। যাই এবার আপুকে পটিয়ে আসি। আপুর রুমে গিয়ে দেখি আপু টেবিলে বসে পড়াশোনা করছে। বুঝি না মেয়েরা এত পড়াশোনা করে কি করে, শেষমেশে তো রান্না বান্না নিয়েই পড়ে থাকে। তাহলে এত পড়াশোনা করে কি হবে? আমি গিয়ে বিছানায় বসতে আপু আড়াল চোখে আমার দিকে তাকিয়ে দেখলো একবার। আমি আপুকে ডাক দিয়ে বললাম আর দেখতে হবে না, এখানে আয়, তোর সাথে কথা আছে। আপু চেয়ার ছেড়ে বলল কি ব্যাপার আজকে হঠাৎ আমার রুমে? আমি একটু রাগ করে বললাম কেন, আমার রুমে যখন যাস তখন তো আমি কিছু বলি না, আর তোর রুমে আসতে? আপু আমাকে থামিয়ে দিয়ে বলল আরে গাধা, আমি কি তাই বলছি? আমি বলছি কখনো তো আমার রুমে আসিস না, তাই বললাম। আমি বললাম আয় এখানে বস, আমার পাশে বসতে বললাম। আপু এসে আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছে বলতো, আজকে বড় বোনের কাছে কি মনে করে? আমি একটু ভঙ্গি সুরে বললাম কেন, তুই আমার বড় বোন, তোর কাছে আসলে বুঝি অনুমতি লাগে? আপু আমার গালে চুমু দিয়ে বলল আমি কি তাই বলছি রে পাগল, এখন বল কি হয়েছে? আমি একটু আনমনে আপুর দিকে তাকিয়ে বললাম আপু কালকে আমি রিয়াকে নিয়ে একটু ঘুরতে যাব, সাথে তুইও যাবি। আপু চমকে আমার দিকে তাকিয়ে বলল তুই এতক্ষণ রিয়ার সাথে ছিলি? আমি বললাম তুই বুঝলি কিভাবে? আপু বলল তোরে দেখেই বুঝে গেছি, আর তোর মতে গতি ভালো লাগছে না, তোর না গার্লফ্রেন্ড আছে? আমি মন খারাপ করে আপুর দিকে তাকিয়ে বললাম সে আমাকে ধোকা দিয়েছে আপু, আমি ছাড়বো না ওকে, আমার এতগুলো টাকা আমি এভাবে জলে যেতে দিব না। আপু আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল উল্টাপাল্টা কথা বলিস না, আর আমি জানি তানিয়া কতটা ভালো মেয়ে। আমি আর আপুকে এই বিষয়ে কিছু বললাম না, জানি বললেও বিশ্বাস করবে না। আচ্ছা আপু কালকে তো যাবি? আপু বলল আমি কেন যাব, তুই রিয়াকে নিয়ে যা। আমি আপুকে রাগ দেখিয়ে বললাম তুই বুঝছিস না কেন, ও একটা অন্ধ মেয়ে, আমি ওর হাত ধরতে পারবো না, আর তাছাড়া আমি বলছি কালকে তুই রিয়া আর আমি ঘুরতে যাব। আপু এবার সাপের মতো রাগে আমাকে বলল এই তুই একদিন আমাকে বাইরে ঘুরতে নিয়ে গেছস, আজকে কোন মেয়ে বলছে আর তার জন্য তুই পাগল হয়ে গেলি? আমি বললাম ধুর কাকে কি বলি, তুই আমার বোন, সবসময় তো আমাকে ভয়ের উপর রাখিস, তোর জন্য ভালো করে পর্যন্ত তানিয়ার সাথে ঘুরতেও পারি নাই। আপু বলল আমি তো ঠিকই করি, তুই জানিস না বিয়ের আগে ঘোরাঘুরি করা একদম ঠিক না। আপুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম তুই না আমার বড় বোন, প্লিজ না করিস না। আপু বলল আচ্ছা যাবো। আমি আপুকে জড়িয়ে ধরে বললাম অনেক অনেক ধন্যবাদ তোকে। আপু বলল তবে কালকে কিন্তু খাওয়াতে হবে তোর, মানে সব খরচ তোর। আমি বললাম আচ্ছা সে আমার, তোর চিন্তা করতে হবে না। আপু বলল বাবা কি সিদ্ধান্ত নিয়েছে শুনেছিস? আমি বললাম কি হয়েছে? আপু বলল বাবা বলেছে বাবার সাথে নাকি তোকেও এখন থেকে অফিসে যেতে হবে। আমি আপুকে বললাম দেখ বোন আমি কতটা ছোট, আমাকে দিয়ে এইসব হবে না। আপু বলল হবে হবে, ছেলে মানুষ সবকিছু পারে। আমি রেগে বললাম আলু পারে, আমি এত চাপ নিতে পারবো না, দরকার হলে বাসা ছেড়ে চলে যাব। আপু আমার কথায় হাসতে হাসতে বলল যা না, একদিন বাসা থেকে বের হয়ে দেখ কেউ তোরে একবেলা খেতে দেয় নাকি। আমি রেগে বললাম তুই আমার বড় বোন নাকি আমার শত্রু? আপু বলল যা এখান থেকে, তোর বকবক শোনার মতো সময় আমার নেই। আমি বললাম সময় একদিন আমারও আসবে, সেই দিন আমার কাছে আসলে দেখিস মজা বুঝিয়ে দিব। আপু আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল তুই আমার কোনো উপকারে আসবি না, সেটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা তুই নাকি এখন তানিয়াকে এত সময় দিস না? আমি আপুর দিকে তাকিয়ে বললাম কে বলেছে এইসব তোকে? আপু বলল কে বলবে আবার, তানিয়া আমাকে কল করেছিল আর এইসব বলছে। আমি আর কিছু বললাম না, চুপ করে বসে আছি। আপু আমার হাত ঝাঁকি দিয়ে বলল কিরে কথা বলছিস না কেন? আমি রেগে বললাম ওকে যদি আমি কাঁচা চিবিয়ে না খাই আমার নামও দীপু না, শালির জন্য আমি কি না করছি, আর আমার সাথে ধোকা, ওকে তো আমি ছাড়বো না। আপু বলল কি হয়েছে তাই বল, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না। বিছানা থেকে দাঁড়িয়ে বললাম তোকে বলে আর কি হবে, তুই তো আমার মনের দুঃখ বুঝলি না। আপু রুম থেকে বের হয়ে গেলাম। আপু আমাকে পিছন দিক থেকে ডাকতে লাগলো, কিন্তু আমি আর দাঁড়ালাম না। বুঝি না আমার পরিবারের সবাই তানিয়ার মাঝে কি পেয়েছে, সবাই পর্যন্ত ওকে পছন্দ করে, কিভাবে যে কি করি মাথায় আসছে না। যাক এত কিছু চিন্তা করতে হবে না, নইলে এমনিতেই পাগল হয়ে যাব। সকালে রেডি হয়ে আপুর জন্য অপেক্ষা করছি। আপু একটু পর রুম থেকে বের হলো, তবে ওকে কালো শাড়িতে একেবারে সেই লাগছে, বলতে হবে না কার বোন। আপু আমার সামনে এসে বলল দীপু কেমন লাগছে আমাকে? আমি হতাশ হয়ে বললাম আজকে বুঝি আমার বোনকে হারাবো। আপু একটু অবাক হয়ে বলল কি? আমি বললাম সেই সুন্দর লাগছে তোকে, যদি কেউ এসে তোকে তুলে নিয়ে যায় এই জন্য বললাম। আপু একটা হাসি দিয়ে বলল দূর, লজ্জা দিস কেন, চল। আমি আপুর গাল টেনে বললাম আমার লজ্জাবতী আপু। রুম থেকে যখন বের হব পিছন থেকে আম্মু বলল কি ব্যাপার আজকে দুই বান্দর একসাথে, কোথাও ঝগড়া করিস না আবার। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম আম্মু তুমিও না, কতদিন পর দুই ভাই বোন একটু ঘুরতে যাব। আম্মু পিছন থেকে বলল তোর বড় ভাইকেও নিয়ে যেতে পারতি তোদের সাথে। আপু পিছন ফিরে বলল তোমার ছেলের কি আর সময় আছে আমাদের সাথে যাবে? ও তো ওর হবু বউকে নিয়ে সবসময় ব্যস্ত, আগে বিয়ে হোক না পরে মজা দেখাবো। বাসার বাইরে এসে বললাম আপু তুই যা, আমার মনে হয় রিয়া রেডি হয়ে আছে। আপু রিয়াদের বাসায় চলে গেল। আমি দাঁড়িয়ে আছি আর চিন্তা করছি রিয়া আসবে নাকি। হালকা হালকা একটু ভয় হতে লাগলো মনের ভিতরে।
অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি আপু একা একা রিয়াদের বাসা থেকে বের হলো। এটা দেখে মনটা খারাপ হয়ে গেল। তার মানে কি রিয়া আমাদের সাথে যাবে না? কত আশা ছিল রিয়াকে নিয়ে, কিন্তু হঠাৎ করেই আপুর পেছন থেকে রিয়া বের হলো। আসলে এ কোনো মেয়ে হতে পারে না, আমার কাছে এমন মনে হচ্ছে। এত সুন্দর মেয়ে দেখলে জানো চোখ কপালে উঠে যায়। তাও আবার পরছে নীল শাড়ি, আবার চোখে চশমা, সব মিলিয়ে একেবারে একটা রাজকন্যার মতো লাগছে। কেউ ওকে বলবেই না যে ও অন্ধ। আমি তো ওকে দেখে যেন পাগল হয়ে গেছি। সত্যি আজকে আমি ওর প্রেমে পড়েছি রিয়ার রূপ দেখে। আপু আমার কানের কাছে একটু জোরে করেই বলল, কিরে দীপু, কই হারিয়ে গেছি? আমি আপুর কথায় একটু চমকে বললাম, না আপু আছি। রিয়াকে কেমন লাগছে রে? আমি বললাম, ইস আপু তোরে কি বলবো, এত এত সুন্দর লাগছে, আমি যেন পাগল হয়ে গেছি। আপু মুখটা লাল করে বলল, দীপু লিমিটের ভিতরে থাক, তোর কিন্তু গার্লফ্রেন্ড আছে, এটা ভুলে যাস না। রিয়া আমাদের কাছে আসলো আর এসে আপুর হাত ধরলো। আপু রিয়াকে বলল, রিয়া তোমার আজকে কেমন লাগছে, এই যে আমাদের সাথে ঘুরতে যাবে? রিয়া বলল, কি বলবো আপু, বলার মতো ভাষা নেই। সত্যি বাইরের আবহাওয়া অনেক সুন্দর। আচ্ছা দীপু ভাই কই? আমি বললাম, এই যে রিয়া, আমি এখানে আছি, আমাকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না। রিয়া মুখে হাসি রেখে বলল, আপনার জন্য এতদিন পর বাইরে আসলাম, খুব খুব ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি বললাম, যখন বলছিলাম তখন তো আসতেই চাচ্ছিলেন না। আপু বলল, এই দীপু পরে কথা হবে, এখন রিক্সা ডাক দে। আমি বললাম, আপু তুই আর রিয়া একটা রিক্সা দিয়ে আগে যা, আমি পিছনে পিছনে আসছি। আপু আর রিয়াকে আগে তুলে দিলাম আর আমি পিছন পিছন যাচ্ছি। তবে দূর থেকে দেখতে পাচ্ছি একটা গাড়ি আমাদের ফলো করছে মনে হয়, কিন্তু এমনটা কেন করছে? তাহলে কি কেউ আমাদের পিছু করছে? কি জানি, হতেও পারে। একটা পার্কের সামনে এসে নেমে পড়লাম। ভিতরে ঢুকে আপু বলল, ফুচকা খাবো। আমি বললাম, যা, আমি দাঁড়িয়ে আছি, আমি এইসব আজব জিনিস খাই না, বুঝি না মেয়েরা এত কি মজা পায় এসবের মাঝে। রিয়া বলল, ভাইয়া আজকে না বললে হবে না, আজকে আমাদের সাথে আপনাকেও খেতে হবে। আমি বললাম, তুমি খাইয়ে দিবে রিয়া, তাহলে আমি খেতে পারি। রিয়া হয়তো আমার থেকে এই কথাটা আশা করে নাই, তবুও বেচারি মন খারাপ করে বলল, ভাইয়া আমি যদি দেখতে পারতাম সত্যি আপনাকে খাইয়ে দিতাম। আমি বললাম, তাহলে আমি তোমাকে খাইয়ে দিই রিয়া। রিয়া একটু লজ্জা পেয়ে বলল, এইখানে কিন্তু আপু আছে দীপু ভাই, ভুলে যাইয়েন না। আপু আমার কানের কাছে মুখ দিয়ে বলল, কি ব্যাপার দীপু, তোর হাবভাব তো ভালো লাগছে না, রিয়ার সাথে এত রোমান্টিক মোডে কথা বলছিস কেন? আমি বললাম, তোর কাছে আর লুকিয়ে লাভ নেই আপু, আজকে তোরে একটা সত্যি কথা বলি, আমি রিয়াকে পছন্দ করি, বলতে পারিস ভালোবেসে ফেলেছি। আপু আমার দুই গালে চর বসিয়ে বলল, তোর লজ্জা করে না? এক মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে এখন আরেক মেয়ের পেছনে পড়ে আসোস? দেখ ভাই, আর ও অন্ধ একটা মেয়ে, ওকে সুখের স্বপ্ন দেখাস না, ভুলে যাস না তোর জন্য অন্য মেয়ে অপেক্ষা করছে। আমি বললাম, ধুর তুই যা তো, আমার বিষয় আমি বুঝে নিব। রিয়া বলল, কি ব্যাপার, দুই ভাই বোনের মাঝে কি নিয়ে এত কথা হচ্ছে? আমি আপুর থেকে দূরে গিয়ে বললাম, কিছু না রে রিয়া। সবাই মিলে ফুচকা খেয়ে একটা বেঞ্চের উপরে বসলাম। এর মাঝে আপু বলে উঠলো, চারিদিকের আবহাওয়া কিন্তু সেই না দীপু। আমি বললাম, আপু, তবে রিয়া তোমার কেমন লাগছে? রিয়া বলল, এই তো অনেকটাই ভালো ফিল করছি, অনেকদিন পর বাইরে বের হলাম। আমাদের পরিবারের সবাই খুব নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, সবাই সবার মতো সময় পার করে, তাই বাসা থেকে কখনো বের হই নাই, তবে আজকে আপনাদের সাথে বের হয়েছি, খুব ভালো লাগছে। আমি হেসে বললাম, তুমি যদি চাও প্রতিদিন আমি তোমাকে এমন জায়গায় নিয়ে আসবো। আপু বলল, আমি এখানে আছি, তোর খেয়াল আছে? আমি আস্তে করে বললাম, আপু তুই একটু দূর থেকে ঘুরে আয়, আমি একটু একান্ত রিয়ার সাথে কথা বলি। আপু বলল, এটা হতে দেওয়া যাবে না, দেখ তুই আমার ছোট ভাই, সেই হিসাবে বলছি, রিয়ার স্বপ্ন এমনিতেই ভেঙে গেছে, আর ওকে মিথ্যা স্বপ্ন দেখাস না প্লিজ ভাই, এসব পাগলামো বন্ধ কর, তানিয়া যদি জানতে পারে না। আমি বললাম, তুই যাবি, খালি তানিয়া তানিয়া করিস, তানিয়ার চরিত্র সম্পর্কে যদি জানতি তাহলে আজকে আর এই কথা বলতি না। আপু রেগে বলল, যা মন চাই কর, আমি যাচ্ছি, পরে যদি বিপদে পড়ে আমাকে ডাকিস না, দেখিস কি করি। এই বলে আপু উঠে চলে গেল। রিয়া বলল, দিবু ভাইয়া আপু কই যাচ্ছে? আমি বললাম, এই তো একটু অন্য পাশে ঘুরতে যাচ্ছে। রিয়া বলল, কিন্তু আমরা একা এটা? আমি বললাম, ও তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তাই তো, থাক আপুকে ডাকছি। রিয়া একটু রেগে বলল, আমি আপনাকে এই কথা বলেছি কখনো? তবে আপু আমাদের রেখে কই যাচ্ছে তাই জিজ্ঞেস করলাম আর কি। আমি বললাম, চিন্তা করিও না, একটু পর এসে যাবে আপু, হয়তো আশেপাশে কোথাও যাবে। রিয়া বলল, কিছু মনে না করলে একটা কথা বলবো ভাইয়া। আমি বললাম, অবশ্যই বলো রিয়া। রিয়া বলল, আপুর কি বয়ফ্রেন্ড আছে? আমি বললাম, আরে না, কি যে বলো না তুমি, আসলে আমার আপু খুব ভালো, বলে এইসব আদব জিনিস আমি রাখি না। রিয়া বলল, ঠিকই তো বলেছে আপু, আসলে এইসব মানে হয়তো প্যারা। আমি বললাম, রিয়া। রিয়া বলল, ভাইয়া বলেন। আমি বললাম, একটু পর পর তুমি আমাকে ভাইয়া বলো, আমার ভালো লাগে না, আর একবার যদি বলো আমি এখান থেকে চলে যাব। রিয়া বলল, কিন্তু আপনি তো আমার থেকে অনেক বড়, আপনাকে ভাইয়া বলবো না তো কি বলবো? আমি বললাম, তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো, আমি কিছু মনে করব না। রিয়া বলল, কিন্তু? আমি বললাম, কোনো কিন্তু নয়, এখন তোমাকে আমি যেটা বলতে চেয়েছি সেটা শোনো। রিয়া খুব আগ্রহ নিয়ে বলল, বলেন, আমি তো সেই কখন থেকে শোনার জন্যই অপেক্ষা করছি।
রিয়া খুব আগ্রহ নিয়ে বলল, বলেন। আমি তো সেই কখন থেকে শোনার জন্যই অপেক্ষা করছি। আমি বললাম, রিয়া তোমাকে আজকে একেবারে খুব সুন্দর লাগছে, জানো তুমি একেবারে পরীর মতো। রিয়া বলল, এমনিতেই সুন্দর হলে কি হবে, আমি তো অন্ধ, কেউ যদি এটা জানতে পারে আমার কাছেই আসবে না, কথা বলবে তো দূরের কথা। আমি বললাম, আমি তো জানি তুমি অন্ধ, তো আমি কি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে? রিয়া বলল, আপনার হিসাব আলাদা, আপনি আমাদের পাশের বাসায় থাকেন, বলতে পারি আমাদের প্রতিবেশী আপনি, সেই হিসাবে হয়তো আমার সাথে কথা বলেন। আমি একটু রেগে বললাম, দিব একটা সর, তুমি আমার কাছে স্পেশাল, ওই বলতে পারো মানুষের জীবনে নাকি প্রিয়জন আসে, সেটাই তুমি আমার কাছে। রিয়া কিছু বুঝতে না পেরে বলল, বুঝলাম না ভাইয়া, কি বলছেন? আমি বললাম, আবার ভাইয়া? রিয়া বলল, আচ্ছা সরি দীপু। আমি বললাম, এবার ঠিক আছে। রিয়া বলল, বলেন কি বলতে চান? আমি বললাম, আমি তোমাকে পছন্দ করি, সরাসরি বললাম। রিয়া বলল, সে তো করতেই পারেন ছোট বোন হিসাবে। আমি বললাম, আরে না, এই পছন্দ আর ওই পছন্দ অন্য হিসাব, আমি তোমাকে মন থেকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি বলতে পারো। এটা শুনে রিয়া মাথা নিচু করে ফেললো, কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, রিয়া কথা বলো না কেন, আমি কি কোনো ভুল কিছু বলে ফেলেছি? তাও রিয়া কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। আমি বললাম, রিয়া আমার সাথে কথা বলবে না? আমার মনে যা চলছে আমি তোমাকে তাই বলে দিয়েছি, এখন বলো আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? ভালোবাসার কথা বলা কি অপরাধ? রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে, কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। আমি এটা দেখে ভয় পেয়ে গেলাম, ভয়ে ভয়ে বললাম, রিয়া প্লিজ কান্না করিও না, আশেপাশে অনেক মানুষ তাকিয়ে আছে, যদি আমি কিছু ভুল বলে ফেলি আমাকে মাফ করে দাও, তাও এমন করিও না, আমার মনে যা চলছিল আমি তাই বলছি, তুমি যদি এমন করো না তাহলে। রিয়া চোখের পানি মুছে বলল, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমার মতো কত মেয়ে আশেপাশে হয়তো আছে, কত সুন্দর সুন্দর মেয়ে, আর আমার সাথে এইসব কথা বলে সময় নষ্ট করছেন কেন? আমি বললাম, কই সময় নষ্ট করছি, যাকে মন থেকে পছন্দ করি তাকে সময় দেওয়ার কি কোনো ভুল, বলো তুমি? রিয়া বলল, আপনাকে একটা বিষয় বুঝিয়ে বলি, আমি কখনো এইসব সুখের স্বপ্ন দেখি না, কারণ আমি অন্ধ, না পারবো বিয়ের পর স্বামীকে রান্না করে খাওয়াতে, না পারবো নিজের সন্তানের খেয়াল রাখতে, তাই নিজের সব স্বপ্ন মেরে একা থাকা শিখে গেছি, প্লিজ এইসব আর বলবেন না ভাইয়া। আমি মন খারাপ করে বললাম, আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি রিয়া, আর তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিবে? আমার কিছুই লাগবে না, তোমার আমাকে রান্না করে খাওয়াতে হবে না, কিছু করতে হবে না, শুধু আমার পাশে থাকবে তাহলেই হবে। রিয়া বলল, এসব না বললে খুশি হব ভাইয়া, আমার এসব পছন্দ নয়। আমি বললাম, আমি কি কোনো ভুল করেছি রিয়া? আমি তো তোমাকে নিয়ে সুখের স্বপ্ন দেখতে চেয়েছি, অনেক ভালোবেসে ফেলেছি রিয়া তোমাকে, প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না, দেখবে বিয়ের পর তোমাকে কোনো কিছু করতেই দিব না, আমি সবকিছু করার দায়িত্ব আমার, তুমি শুধু আমার পাশে থাকবে, এই পর্যন্তই, আর কিছু করতে হবে না তোমাকে, আর আমি তোমাকে চিকিৎসা করিয়ে সবকিছু ঠিক করে নিব, আমাকে একটা সুযোগ দাও রিয়া, না করো না। রিয়া বলল, একটা কথা বলবো আপনাকে। আমি বললাম, বলো। রিয়া বলল, এত এত মেয়ে থাকতে এই অন্ধ মেয়ের কাছে কি পেলেন? আমি বললাম, ভালোবাসা কি কোনো রূপ চেনে পাগলি? ভালোবাসা হয়তো মন থেকে, জানো এই পৃথিবীতে এত এত মেয়ে থাকতে আমি তোমাতেই কেন মগ্ন থাকি? কারণ তোমার মাঝে আমি আমার ভালোবাসা খুঁজে পাই, আমার চোখে তুমি বিশ্ব সুন্দরী বলতে পারো, তোমাকে দেখলেই জানো আমার ভিতরে কেমন কেমন একটা অনুভূতি কাজ করে, যেটা বলে তোমাকে ভালোবাসে এই মন। তোমার এই চোখ দেখে আমি তোমাকে ভালোবাসি নাই, আমি তো তোমার মন থেকে তোমাকে ভালোবেসেছি, এখন তুমি চিন্তা করে দেখো, তবে আমাকে না করিও না, নইলে আমি যে কি করি নিজেও বলতে পারি না। রিয়া বসে বসে মাথা নিচু করে চিন্তা করছে। আমি জানি রিয়া কখনো আমাকে এইসব কথা শুনে না করবে না, কারণ ও জানে এই 2 দিনে আমি ওর জন্য কি কি করছি। হঠাৎ ঠাস ঠাস করে 2টা চড় পড়লো আমার গালে, তাকিয়ে দেখি তানিয়া চোখ বড় বড় করে আমার দিকে রেগে তাকিয়ে আছে, আর আপু তানিয়ার পিছনে। এটা দেখে মেজাজ একেবারে গরম হয়ে গেল, মনে হয় আপু এখানে ওকে নিয়ে আসছে। তানিয়া আমার দিকে দাঁত কটমট করতে করতে বলল, এই শালা তোর কয়টা লাগে রে? মেজাজ গরম হয়ে গেল আমার, মনটা চাইছে ওরে। তানিয়া বলল, কিরে কথা বলছিস না কেন? আমি বললাম, তুই আমাকে এই কথা বলার কে? আগে বল তোর কয়টা ছেলে লাগে? কেন যখন তোর বেস্ট ফ্রেন্ডকে চুমু খাস তখন আমার কথা মনে থাকে না? এখন আমার কাছে আসলি কি জন্য? মনে করলি তোর কোনো কুকর্মের ফল আমি জানি না? বেস্ট ফ্রেন্ডের নামে যে নষ্টামি করে বেড়াস বাইরে, সেটার কি হবে রে? আপু আবার ঠাস ঠাস করে আমার 2 গালে 2টা চর বসিয়ে দিয়ে বলল, এই শিখাইলাম তোরে আমি এতদিন? এত ভালো একটা মেয়েকে এইসব বলতে তো লজ্জা করে না? সি সি দীপু, এতটা খারাপ হয়ে গেলি তুই? আমার ভাই তো এমন ছিল না। তানিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলল, থাক আপু এইসব বলবেন না, দোষ আমার, ও আমার ভালোবাসা বুঝতে পারে নাই, আমি যে ওকে কতটা ভালোবাসি, একদিন আমি যখন থাকবো না দীপু তখন বুঝতে পারবে। আপু বলল, দেখো তানিয়া তুমি রাগ করিও না, আমার ভাই ছোট, এখনো এত কিছু বোঝে না, আর এই মেয়ে আসলে আমাদের বাসার বাসায় থাকে, তাই বসে আড্ডা দিচ্ছি, তুমি রাগ করিও না। তানিয়া বলল, আমি ওর মুখ দেখলে সব বুঝতে পারি, আমাকে ধোকা দিয়েছে দীপু। তানিয়া আমার কাছে এসে বলল, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি,
যা হয়েছে সব ভুলে যাও, আর আমি চাই না আমাকে ছাড়া আর কাউকে নিয়ে তুমি বাইরে ঘুরে বেড়াও। তানিয়াকে ছাড়িয়ে নিচে বসলাম। আজকে সব শেষ হয়ে গেল। যার জন্য এত কিছু করছি সে আজকে আমাকে ভুল বুঝবে, হয়তো আমার সাথে আর কখনো কথা বলবে না। রিয়া সবকিছু শেষ করে দিল এই ডাইনি। আমার এখন কান্না করতে ইচ্ছা করছে, যার জন্য এত কিছু করলাম আজকে সব শেষ করে দিল এই একটু সময়ের ভিতরে। তানিয়া আমার হাত ধরে বলল, কি হয়েছে বাবু তোমার, তুমি এমন করছো কেন? আমি ঝাটকি দিয়ে তানিয়ার হাত ছাড়িয়ে বললাম, এই তুই দূরে চলে যা, নইলে আজকে তোরে এখানেই খুন করে ফেলবো। আমার সবকিছু তুই শেষ করে দিলি, চলে যা এখান থেকে দূরে। আপু বলল, দীপু এসব কি শুরু করলি তুই, এতটা নিচে নেমে গেলি তুই? আমি একটা হাসি দিয়ে বললাম, হ্যাঁ রে, আমি অনেক নিচে নেমে গেছি, আমি নিচে নেমে গেছি, কি করব আমি ভেবে পাচ্ছি না, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এর মাঝে তানিয়া বলে উঠল, আপু আজকে আমাকে যেতে হবে, আর ওর যেন কিছু না হয়, আমি একটু পর আপনাদের বাসায় যাব। আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম আপু, আমার বেবির খেয়াল রাখবেন। মনটা চাইছে এই মেয়ের শরীরে আগুন জ্বালিয়ে দেই, আপুর জন্য কিছু করতেও পারছে না। তানিয়া আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল। বিশ্বাস করেন ভাই, আমার ভিতরে কি যে চলছে বলে বোঝাতে পারবো না। মনটা চাইছে তানিয়ার শরীরে আগুন লাগিয়ে দেই। তানিয়া চলে যেতেই রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। আমি সবকিছু ভুলে রিয়ার কাছে গিয়ে বললাম, কি হয়েছে রিয়া, তুমি এভাবে কান্না করছো কেন? কিন্তু রিয়া আমাকে অবাক করে দিয়ে আপুর কাছে গিয়ে বলল, আপু আমি বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসেন। মনে মনে বললাম, এটাই হওয়ার ছিল আমার সাথে। তানিয়া সবকিছু শেষ করে দিল মুহূর্তেই, ওকে তো আমি ছাড়বো না। হঠাৎ করে একটা মেয়ে কোথা থেকে এসেই আমার কোলে উঠে আমার ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল। আমি খুব জোর দিয়ে চেষ্টা করছি ওকে ছাড়াতে, কিন্তু মেয়েটার শরীরে এত শক্তি, মনে হচ্ছে যেন আমাকে হারিয়ে দিবে। এ কোনো স্বাভাবিক মেয়ে হতে পারে না। এমন ভাবে লিপকিস করছে, আমার ঠোঁটগুলো এক একটা কামড়ে ছিঁড়ে ফেলছে মনে হচ্ছে। চোখের কোনায় পানি এসে গেল, তাও ছাড়াতে পারছি না মেয়েটাকে। অনেকক্ষণ পর আমাকে ছেড়ে আমার কোল থেকে নামলো। তাকিয়ে দেখি মেয়েটার কেউ না, রাসেলের বউ, যাকে আমি ভাবি বলে সম্বোধনা করি। আর আজকে তিনি আমার সাথে এই কাজ করলো। চি চি, আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে। ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত পড়ছে। ঘৃণা চোখে ভাবির দিকে তাকিয়ে বললাম, ভাবি আপনি আমার সাথে এটা করতে পারলেন? ভাবি হাসতে হাসতে বলল, কাকে তুমি ভাবি ডাকছো? আর বাবু আমার কথা কি ভুলে গেছো? আমি ভাবির কথা শুনে সত্যি বোকা হয়ে গেলাম। কি বলছে উনি এসব? আমার মাথায় তো আর কাজ করছে না ভাবির কথা শুনে। এক তো তানিয়া আমার সবকিছু শেষ করে দিল, আর এখন এই রাসেলের বউ। আপু আমার কাছে এসে খুব নিচু স্বরে বলল, সি সি দীপু, শেষমেশ আমার এটা দেখতে হলো। আমি বললাম, আপু বিশ্বাস কর, আমি ওনার সাথে এমন কিছু করি নাই, আর উনি তো আমার ভাবি হন। আপু বলল, তুই আমার সাথে কথা বলবি না, আমি তোরে কতটা ভালো মনে করতাম, আর তুই সি। আমি বললাম, কি করেছে আমি বলবি তো? আমি কি জোর করে ওকে কিস করেছি? তুই বল। রাসেলের বউ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবু তুমি না বলছো আমরা কাল পরশু কিছু একটা করতে চলছি, এমন কেন করছো আমার সাথে? মেরাজ আমার এমনিতেই গরম আছে, কি হচ্ছে আমার সাথে এইসব? বিশ্বাস করেন ভাই, আমি এখন জ্ঞানহারা হয়ে যাব। আমার মাথা কাজ করা বন্ধ করে গেছে, সবাই আমাকে পাগল বানিয়ে দিবে। রিয়া বলল, আপু আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। রিয়ার মুখের কথা শুনে আমি বোকা হয়ে গেছি। সেই দিন না আমার সামনে এই মেয়েকে ভাবি ডাকছিল, আর আজকে আবার আপু। বিষয়টা কি? না না, আর চিন্তা করতে পারছি না। রাসেলের বউ, মানে যে আমার সাথে এতক্ষণ নাটক করলো, ও গিয়ে রিয়ার হাত ধরে আমার দিকে তাকিয়ে বলল, খেলা তো মাত্র শুরু, অপেক্ষা করো, সামনে আরো বড় কিছু হতে চলেছে। এটা বলতে বলতে ও রিয়াকে নিয়ে এখান থেকে চলে গেল। আর আপু আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আমি বললাম, কি রে আপু, আমার সাথে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপু আমার দিকে তেড়ে এসে বলল, এই তুই আর আমার সাথে কথা বলবি না, আমাকে আপু ডাকবি না, লজ্জা করে না? শেষমেশ একটা কাজের বউয়ের সাথে প্রেম করলি, আর কি ওকে নিয়ে কই যেতে চাস? চি চি, এই তোর আসল রূপ। আমি জায়গায় বসে গেলাম, কান্না করতে ইচ্ছা করছে। আমি এখন খুব ভালো করেই বুঝতে পারছি সবাই সবকিছু বুঝে ফেলেছে। আমার তো এখন এটা মনে হচ্ছে রিয়াও আমার সাথে নাটক করছে। তার মানে সবাই এই বিষয়ে জানে, তাহলে রিয়াও কি জানে? হয়তো। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে পালাতে হবে। আমি শিওর এখন যে রিয়ার পরিবারের সবাই এই বিষয়ে জেনে গেছে। যখনই রাসেল বলেছিল সিসি ক্যামেরার কথা, তখনই আমার বোঝা উচিত ছিল যে আমাকে সবাই চিনে ফেলেছে। আপু আমাকে টেনে উপরে তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই তোর ভালো রূপ, আজকে বড় বোনের সামনে একটা মেয়ে তোরে সি, না জানি গোপনে আরো কত কিছু করে বেড়াস। আমি তোরে কতটা ভালো মনে করতাম, আর তুই? আমি বললাম, অনেক বড় ভুল করে ফেলেছি আমি আপু, জানি না এই ভুলের মাপ পাবো কিনা। কি করব আমি, কিছুই আমার মাথায় আসছে না, আমাকে মাফ করে দে আপু। আপু বলল, এই তুই আমাকে আপু বলে ডাকবি না, তোর মুখ থেকে আমি আপু ডাক শুনতে চাই না। আমি বললাম, বিশ্বাস কর আপু, আমি এইসব ইচ্ছে করে করতে চাই নাই, আর আমি জানতাম এই মেয়ে রাসেলের বউ, এমনকি ওকে পর্যন্ত আমি ভাবি বলে ডাকতাম। বিশ্বাস কর আপু, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই।
আপু বলল প্রথমেই তানিয়া, পরে রিয়া, আর এখন কাজের বুয়া। বাবা, এই না হলে আমার ভাই খুব খুব ভালো তো। এখন সত্যি সত্যি আমি কান্না করে আপুর হাত ধরে বললাম, আপু অনেক বড় ভুল করে ফেলেছি, আমি কি করব বল। আপু বলল, কেন, প্রেম করার আগে মনে ছিল না এইসব কথা? আমি বললাম, আপু আমি এই বিষয়ে বলছি না, আসলে তোরে একটা সত্যি কথা বলার ছিল। এর মাঝেই আপুর ফোন এলো। আপু ফোনটা রিসিভ করে কি জানি বলল, পরে আমার দিকে তাকিয়ে বলল, তোর কপালে আজকে শনি আছে। আমি ভয়ে ভয়ে বললাম, কি হয়েছে আপু? আপু বলল, কি হয়েছে না, চল আমার সাথে। আমি বললাম, কই যাব সেটা তো বলবি। মনে মনে চিন্তা করছি, আপু আবার এইসব জেনে গেল না তো, আপু আমাকে আবার কোথাও নিয়ে যেতে চাচ্ছে। মনে মনে ভয় হতে লাগলো। আপু আমার হুঁশ ফিরিয়ে বলল, কি হয়েছে, কি বলছে? আমি তাড়াতাড়ি চল। আমি তুতলিয়ে বললাম, কই যাব আপু? আপু বলল, এত তুতলাতে হবে না, চল। ভয়ে ভয়ে আপুর পিছনে যেতে লাগলাম। যেতে যেতে আপু আমাকে তানিয়ার বাড়িতে নিয়ে গেল। এখন যেন ভয় আরো বেড়ে গেল। আমি জানি তানিয়ার স্বভাব, এই মেয়ে এত সহজে হার মানবে না। আমি জানি বেস্ট ফ্রেন্ড নামে ওর বয়ফ্রেন্ড আছে, এরপরও আমাকে ছাড়বে না, কারণ আমার টাকা আছে। ও খুব ভালো করেই জানে এটা, তাই আমাকে ছাড়তে চায় না। ভিতরে গিয়ে দেখি আমাদের পরিবারের সবাই এখানে আছে, আর মাঝখানে তানিয়া লাল শাড়ি পরে বসে আছে। মনে মনে বললাম, আজকে আমি শেষ, বিয়েটিয়ে তো আবার করিয়ে ফেলে না তো। আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, সি, এমন ছেলে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তোর বড় ভাইকে দেখে কিছু শেখ। আমি মাথা নিচু করে বললাম, কি করেছে আমি আম্মু? আর হঠাৎ করে আমাকে এভাবে বলছো কেন? ভাইয়া চেয়ার ছেড়ে বলল, কি করিস নাই তাই বল। আমাদেরকে এই বিয়েতে অমত ছিল যে আমরা এই মেয়ের সাথে তোর বিয়ে দিব না। 2 দিন পর আমার বিয়ে, আমার কথাটা একটু মাথায় রাখতি। এইরকম একটা খারাপ কাজ করার আগে একটু চিন্তা করতি। কিছুই আমার মাথায় ঢুকছে না, আমি কি এমন খারাপ কাজ করে ফেলেছি তানিয়ার সাথে? আরে ওর গায়ে তো একদিন হাত দেওয়ার চেষ্টাও করি নাই আজ পর্যন্ত। তানিয়া বসা থেকে দাঁড়িয়ে বলল, প্লিজ কেউ ওকে বকা দিবেন না, ওকে আমি অনেক ভালোবাসি। ওকে কেউ বকা দিবে এটা আমার সহ্য হবে না। এই মেয়ের এমন আচরণ দেখে আমি অবাক হলাম। কি বা করেছি আমি? আর ও তো কোনোদিন এইভাবে ভালোবেসে আমার সাথে কথা বলে নাই। আজকে এমন আনুহনু করে কথা বলছে কেন? মনে হচ্ছে জানো মুখ দিয়ে মধু বের হচ্ছে। বেশ বোকাই হয়ে বললাম, আপু এইসব কি হচ্ছে এখানে? আমাকে নিয়ে নাটক শুরু হচ্ছে নাকি? ঠাস করে একটা চর দিয়ে আমার গালে কানে কানে আপু বলল, তোর গার্লফ্রেন্ড মিস তানিয়া চৌধুরী প্রেগনেন্ট। ও মা গো, আমি শেষ। কি বলছে আপু? এটা কিভাবে হলো? আমি বললাম, আপু আমাকে একটু ধর, নইলে এখানেই পড়ে যাব। আপু বলল, নাটক বন্ধ কর নইলে। তানিয়া এর মাঝে আমার সামনে এসে আম্মুর দিকে তাকিয়ে বলল, শাশুড়ি মা, আমি একটু ওর সাথে আলাদা করে কথা বলতে পারি? আম্মু বলল, হুম, যাও যাও, যা কাজ করে ফেলার তো করেই ফেলেছো, এখন আর না করে কি হবে? তানিয়া আমার হাত ধরে একটা হাসি দিয়ে বলল, চলেন স্যার আমার সাথে, আপনার বহু হিসাব নিকাশ এখনো বাকি আছে। আমি কান্নার দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম, জানিস আপু, আজকে আমি খুব অসহায়। একটা অপরাধের কারণে আমি আমার জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলেছি। খুব শীঘ্রই আমিও মারা যাব। তানিয়া আর কিছু আমাকে বলতে না দিয়ে সবার সামনে আমাকে টেনে টেনে রুমের ভিতরে নিয়ে গেল। আর আব্বু আমার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জানি আব্বুর এই বিয়েতে মত ছিল না, তিনি একদম তানিয়াকে পছন্দ করতো না। কেন, কি কারণে তিনিই জানে। তানিয়ার বাবা মা তো বসে বসে মুসকি মুসকি হাসছে। তানিয়া আমাকে ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমি গিয়ে বিছানায় বসে বললাম, আমার সাথে এমন নাটক কেন করছো? তানিয়া আমার কথা হাসি দিয়ে উড়িয়ে দিল, আরো আমাকে উল্টো প্রশ্ন করে বসলো, কেমন দিলাম? আমি বললাম, আমার সাথে এরকম কেন করছো? আমি তোমার কি করছি? তানিয়া বলল, আমাকে ধোকা দিয়েছো কেন তুমি? আমি বললাম, কই তোমাকে আমি ধোকা দিয়েছি? তুমি নিজেই আমার সাথে খেলা খেলছো। তানিয়া বলল, ও কি যেন নাম, রিয়া, ওকে কি কি বলছিলে? আমি কিন্তু সবকিছুই দেখেছি দূর থেকে। খুব ভালোবাসো নাকি ওকে? আমি বললাম, ওর কথা ছাড়ো, আগে বলো তুমি আমার সাথে এমন করলে কেন? তানিয়া বলল, সত্যি তোমার একটা কথা বলবো? আমি বললাম, আমি জানি এতদিন তুমি আমাকে যা বলছো সব মিথ্যা, ভালোবাসার অভিনয় করছো আমার সাথে তুমি। তানিয়া বলল, এত তাড়াতাড়ি বুঝে গেলে? তানিয়া ঠোঁট কামড়িয়ে বলল। আমি বললাম, তোদের মতো মেয়েদের তো। তানিয়া বলল, যা বলছোস আর না, চুপ করে থাক, দেখ আমি তোর কি অবস্থা করি। আমি হাসতে হাসতে বললাম, তুই আবার আমার কি করবি? আমি তো এমনি শেষ হয়ে গেছি। তানিয়া বলল, আমার পেটে আমার বয়ফ্রেন্ড ফাহিমের বাচ্চা। আমি আবার হাসতে হাসতে তানিয়ার দিকে তাকিয়ে বললাম, আমি আগেই কিছুটা আন্দাজ করতে পারছি। তানিয়া বলল, আচ্ছা ছেলে মানুষ এত বোকা কেন হয়? আমি বললাম, হয়তো তারা ভালোবাসা পেয়ে সবকিছু ভুলে যায়। তানিয়া বলল, তোরে দেখে আমার খুব মায়া লাগে, এখনো মনে হয় আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বললাম, আমাকে কেন বিয়ে করবি? তোর বেস্ট ফ্রেন্ড যে তোরে সন্তান দিয়েছে তাকে বিয়ে করবি না? আমাকে কেন? নাকি আরো টাকা চাই তোর? তানিয়া আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল, আরে এটা তো ওর সাথে এনজয় করছি, কিন্তু কে জানে হঠাৎ করে আমার পেটে বাচ্চা চলে আসবে। আমি বললাম, আমাকে বিয়ে করে লাভ কি তোর? তানিয়া বলল, অনেক লাভ আছে, এই বাচ্চা তোরে দিয়ে আমি এনজয় করব, আর গোপনে গোপনে আমি ওর সাথে প্রেম করব। যদি বেশি চালাকি করিস না, জানিস তো আমি কি করতে পারি।
তাই আমি যা বলছি আমার কথা মেনে বিয়ে করে নে। পরে তুই চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারিস, আমি কিছু বলবো না। আমার টাকা হলেই হবে, আর কিছু লাগবে না। মাথায় 2 হাত দিয়ে বসে চিন্তা করছি, সব বিপদ আমার কাছে এসে একসাথে হাজির হয়ে গেল। তানিয়া যে এতটা গভীরে চলে যাবে আমার ভাবনার বাইরে ছিল এটা। তানিয়া আমার কপালে চুমু দিয়ে বলল, কি চিন্তা করছো বাবু? আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম, এই ঠোঁটে আমাকে কিস করবি না, তোর মতো আমি নষ্ট হতে চাই না। তবে আজকে আমার সাথে যেই ব্যবহার করলি না, এর ফল একদিন পাবি। তানিয়া বলল, সে পরে দেখা যাবে। আরে তোরে বিয়ে করব, তারপর তোর নামে যা কিছু আছে সেগুলো আমার নামে করে নিব, তারপর তোরে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার করব। আমি বললাম, আমার সাথে এমন হচ্ছে কেন? হয়তো রিয়ার উপর যেই অন্যায় করছি আমি এর শাস্তি ভোগ করছি। তানিয়া বলল, কিসের শাস্তি আর কিসের অন্যায়ের কথা বলছিস? আমি বললাম, কিছু না, এখন দরজা খুলে আমাকে বের হতে দে। তানিয়া একটা হাসি দিয়ে বলল, সবাই জানে আমার পেটে তোর বাচ্চা, সো তোমার আর পালানোর মতো কোনো রাস্তা নেই বাবু। আমি যা বলি তাই তোমাকে করতে হবে এখন থেকে। এই বলে তানিয়া দরজার কাছে চলে গেল, কিন্তু হঠাৎ আবার দাঁড়িয়ে পিছন ফিরে আমার দিকে তাকিয়ে বলল, তোরে আরেকটা কথা বলা হয় নাই। ওই দিন রেস্টুরেন্টের ওয়েটার তোরে যা বলেছে সব আমাকেও বলে দিয়েছে, কারণ ওর সাথে আমার একটু লাইন আছে। টাকা দিলেই কি সব হয়? আমি জানতাম তুই ইদানিং আমার উপর সন্দেহ করতি, এই জন্য এই কাজ করা। আমি বললাম, অনেক বড় ভুল করলি তুই, শাস্তি তো তোকে পেতেই হবে। তার আগে আমি একটু বিপদ থেকে রক্ষা পাই। গার্লফ্রেন্ডের নামে যেই ধোকা দিলি না তুই, সারা জীবন মনে থাকবে। তানিয়া হাসতে হাসতে দরজা খুলে বের হয়ে গেল। তবে যাওয়ার আগে এটা বলে গেল, খুব শীঘ্রই বাসর রাতে দেখা হবে, সেই পর্যন্ত অপেক্ষা করো। আমি মাথা নিচু করে বসে আছি, হঠাৎ ভাবি এসে বলল, কি শুনছি দীপু আমি এইসব? আমি ভাবির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, কি আর শুনছেন, দিনকাল আমার অনেক খারাপ যাচ্ছে, তাই এইসব আমার সাথে হচ্ছে, কোনো ব্যাপার না ভাবি। ভাবি বলল, আমি জানি তুমি কত ভালো একটা ছেলে। আর তানিয়া বলে নাকি প্রেগনেন্ট, কিভাবে সম্ভব? আমি বললাম, আমি তানিয়ার শরীরে আজ পর্যন্ত একটু শুয়েও দেখিনি। বিশ্বাস করেন ভাবি, আপনি আমার মার সমান, আপনার কাছে কি আমি মিথ্যা বলতে পারি বলেন? ভাবি বলল, তাহলে তানিয়া কি? আমি বললাম, ওই বয়ফ্রেন্ড আছে আমাকে ছাড়া। ভাবি অবাক হয়ে বলল, কি? আমি বললাম, ওর বয়ফ্রেন্ড আছে, আর ওই শালাই এই কাজ করেছে, আর এই অপবাদ আমার গলায় ঝুলিয়ে দিচ্ছে। ভাবি বলল, দাঁড়াও, আমি সবার কাছে এই কথা বলছি। আমি ভাবিকে আটকে দিয়ে বললাম, থাক ভাবি, কাউকে এই কথা বলতে হবে না, বললে ওরা আরো আপনাকে খারাপ বানিয়ে দিবে। আমার বিষয়টা আমি দেখে নিব, আপনি কোনো চিন্তা করবেন না। ভাবি আমার দিকে তাকিয়ে বলল, তুমি পারবে? আমি আর কিছু বললাম না, চুপচাপ রুমের বাইরে চলে গেলাম। আসলে আমি যে কতটা নিস এর কোনো হিসাব নাই। যাকে ভাবি বলতাম, এখন নাকি সে মেয়েটা কাজের বুয়া, আবার আমার সাথে এত বড় নাটক করলো, আর আমি কিছুই বলতে পারলাম না। আর তানিয়ার কথা তো বাদই দিলাম, তানিয়াদের টাকার জন্য কি কি করতে পারে সব জানা হয়ে গেল। বাইরে এসে শুনি কালকে নাকি আমার বিয়ে তানিয়ার সাথে। এটা শুনে মোটেও অবাক হলাম না, কারণ এমন কিছু একটা হবে আমার সাথে, এটা আমি খুব ভালো করেই জানি। আপুর পাশে দাঁড়াতেই বলল, যাক, কাজের বুয়া তো আর বিয়ে করবে না। সি সি, মানুষের সম্মানতে কতটা নিচ হলে এমন একটা কাজ করতে পারে, এর কোনো হিসাব নেই। যাকে ছোট থেকে এতটা আদর করতাম, আর আজ সে নাকি দেখিয়ে দিল। এর আগে আমার মরণ হলো না কেন? আমি মনে মনে হাসতে লাগলাম, এতটা চাপ কখনো আমার একসাথে পড়ে নাই। এখন কেউই আমার সঙ্গ দিবে না, সবাই আমার বিরুদ্ধে কথা বলবে। না জানি রিয়ার ভাই আমার কি অবস্থা করে। এটা চিন্তা করে আমার কপাল থেকে আপনা আপনি ঘাম পড়ছে। কি করব আমি? সব দরজা বন্ধ সব দিক থেকে, কোথায় যাব? তানিয়া আমার দিকে তাকিয়ে হাসছে আর ইশারা করে কি বলার জন্য চেষ্টা করছে। সবাই বসা থেকে উঠে গেল, আর কালকে আমার বিয়ে এটা শিওর হলো। গাড়িতে বসে বাবা শুধু এটুকু বলল, ছেলে এখন বড় হয়েছে, যা মন চাই তাই করবে। এখন কি আর মা বাবাকে বলা লাগবে? বিয়েটাও হয়তো ওরা নিজেরাই করে ফেলতে পারতো, আমরা কে? আমি বাবার কথা শুনে মাথা নিচু করে ফেললাম, চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো। ভাবে আমার দিকে তাকিয়ে বলল, তোমার ভাইয়াকে সবকিছু বুঝিয়ে বলবো, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। আমি চোখের পানি মুছে ভাবিকে বললাম, না ভাবি, বলতে হবে না আপনাকে কিছু, কপাল খারাপ আমার। হঠাৎ আচমকা ব্রেক করতে একটা ঝাঁকি খেলাম, বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কি হয়েছে। বাবা এভাবে আচমকা ব্রেক করলো কেন? বাইরে তাকিয়ে আমি পুরো অবাক হয়ে গেছি। আজকে বুঝি আমার বাঁচার মতো কোনো রাস্তা থাকলো না, কারণ বাইরে পুলিশের গাড়ির অভাব নেই। আব্বু একজন কনস্টেবলকে জিজ্ঞেস করলো আমাদের গাড়ি আটকানো হয়েছে কেন। কনস্টেবল কোনো কথা বললো না। রাসেল এসে বাবাকে গাড়ি থেকে নামতে বলল। আমি তো চুপটি করে গাড়িতে বসে আছি, এছাড়া কি করার আছে আমার? আজকে আমি সত্যি অসহায়। সবাই গাড়ি থেকে নেমে গেল, শুধু আমি বসে আছি। রাসেল গাড়ির জানালা দিয়ে ভিতরে মুখ ঢুকিয়ে বলল, আর লুকিয়ে থাকতে হবে না স্যার, আপনার জন্য অনেক অপেক্ষা করছি। আর না, এখন কি বের হবেন নাকি আমাকেই ভিতরে ঢুকতে হবে? গাড়ির দরজা খুলে বের হলাম। রাসেল আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আব্বু রাসেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমাদের কেন এভাবে আটকানো হয়েছে? আর আপনি আমাদের চিনেন, তারপরও কেন এভাবে রাস্তার মাঝে? রাসেল বলল, আহা বলছি, এত তাড়াহুড়ো করবেন না, আপনার ছেলেকে থানায় নিয়ে যেতে হবে। বাবা রেগে বলল, কি বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আমার ছেলেকে নিয়ে যাবেন মানে? কি বলছেন এইসব? আর আমার ছেলেই বা কি করেছে?
রাসেল বলল, দেখেন আঙ্কেল, আপনার থেকে আমার রাগ বেশি, আমি রাগকে কন্ট্রোল করে রাখছি, ভদ্রতার খাতিরে আপনার সাথে এভাবে কথা বলছি, নইলে আপনার ছেলেকে রাস্তা দিয়ে পিটিয়ে পিটিয়ে নিয়ে যেতাম। এর মাঝে ভাইয়া বলে উঠল, তাই নাকি, আমার ভাইয়াকে এভাবে পিটিয়ে নিয়ে যাবেন? কিন্তু আমার ছোট ভাই কি করেছে এটা তো বলেন। রাসেল সরাসরি ফোন বের করে ভিডিও দেখিয়ে দিল, হয়তো সিসিটিভি ক্যামেরার ফুটেজ এটা। রাসেল হাত দিয়ে একটু ইঙ্গিত করতেই ভাইয়া আমার দিকে এমন ভাবে তাকালো যেন মনে হচ্ছে চোখ দিয়েই আমাকে গিলে খাবে। ভাইয়া মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তবে ভাইয়ার চোখে পানি এসে গেছে এটা বুঝতে পারছি। ভাইয়া নিজেকে কন্ট্রোল করে বলল, নিয়ে যান ওকে, আমি আর ওকে দেখতে চাই না, আজ থেকে বলবো আমার কোনো ছোট ভাই ছিল না। আম্মু ভাইয়ার কাছে গিয়ে বলল, কি হয়েছে, আর তোর হঠাৎ কি এমন হলো, আমার ছেলেই বা কি করেছে? ভাইয়া বলল, ওকে তোমার ছেলে বলবে না, আর ওর সম্পর্কে যদি একটা কথাও বলো না, আমি এখন থেকে জীবনের জন্য চলে যাব। রাসেল আমাকে গাড়িতে উঠতে বলল, আর ভাইয়াকে বলে গেল, ভিডিওটা তোমার ফোনে দিয়ে দিলাম, দেখিয়ে দিও, নইলে তো আমাকে আর বিশ্বাস করবে না। মাথা নিচু করে গাড়িতে বসে আছি, আজকে আমার পরিবারের সামনে আমাকে তুলে নিয়ে এলো, অথচ ওরা কিছুই বলল না। বলবে কিভাবে, অপরাধ করছি আমি, এর শাস্তি তো আমাকে পেতেই হবে। রাসেল রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ভালো মনে করছিলাম তোরে, আর তুই এই প্রতিদান দিলি, কি বলবো আমি, বলার মতো কোনো ভাষা নেই। সত্যি তো একটা নিরীহ মেয়ের সাথে এটা করা আমার উচিত হয় নাই, ও তো অন্ধ ছিল, এই সুযোগ নিলাম আমি, কি জঘন্যতম মানুষ আমি। তাও মাথা নিচু করে বললাম, দেখেন রাসেল ভাই, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এর জন্য আমাকে যেই শাস্তি দিবেন সেটাই আমি মাথা পেতে নিব। রাসেল বলল, কোনো শাস্তি দিব না, তোরে আমি তিলে তিলে মারবো, কারো কাছে হয়তো আজকের পর থেকে মুখ দেখাতেও পারবি না। আমি বললাম, এমনিতেই জ্যান্ত মরেই গেছি, মেরে ফেললেও আমাকে আরো বেশি ভালো হবে, তবে শেষবারের মতো একটা আবদার করব, আর কিছু লাগবে না আমার। রাসেল আমার দিকে চোখ তুলে বলল, বলে ফেল। আমি বললাম, আমি শুধু শেষবারের মতো আপনার বোনের কাছে মাপ চাইবো, জানি না ও মাপ করবে কিনা, তাও আমি ওর কাছে শেষবারের মতো একটু মাপ চাইবো। রাসেল আমার মুখে 2 হাত চেপে ধরে বলল, এই তুই একদম আমার বোনের নাম মুখে নিবি না, নইলে এখানেই তোরে আমি। এক কনস্টেবল রাসেলকে শান্ত করার চেষ্টা করছে, আমি চুপ করে বসে আছি। আজ 3 দিন হয়ে গেল, এমন ভাবে আমাকে শাস্তি দিয়ে আধমরা করে ফেলেছে, এখন শুধু দেহ থেকে প্রাণটা বের হওয়ার বাকি। আজ 3 দিন হয়ে গেল, এমন ভাবে আমাকে শাস্তি দিয়ে আধমরা করে ফেলেছে, এখন শুধু দেহ থেকে প্রাণটা বের হওয়ার বাকি। তবে আজকে আমাকে জেল থেকে বের করে কোথাও যেন নিয়ে যাচ্ছে, হয়তো মেরে ফেলবে আমাকে, কিন্তু আমার ভিতরে এখন তেমন কোনো চিন্তা নাই। যেটা হবে আমি মনে করি আমার সাথে ভালোই হবে, কারণ এই শাস্তি পাওয়ার যোগ্যই আমি। বড় একটা গোডাউনে একা বেঁধে রেখে সব পুলিশ চলে গেছে, এখন শুধু একা একা পড়ে আছি আমি। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি এখানে কেউ আছে নাকি, কিন্তু না, এখানে কেউই নেই। তবে হঠাৎ কিসের জন্য একটা শব্দ শোনা গেল, পিছনে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কি হতে চলছে আমার সাথে। হঠাৎ কে জানি বলল, আমাকে খোঁজা লাগবে না। সামনে তাকিয়ে দেখি আর কেউ নাই, যে আমাকে ওই দিন লিপ কিস করছিল, যাকে আমি রাসেলের বউ হিসাবে চিনতাম, সেই মেয়েটাই আমার কাছে এসে একটা চেয়ার টেনে বসলো। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আপনার আবার কি চাই আমার কাছে, নাকি আপনিও প্রতিশোধ নিবেন ওই দিনের মতো? মেয়েটি বলল, সেই দিনের জন্য সরি। আমি বললাম, কি বলছেন, কিছুই বুঝলাম না। মেয়েটি বলল, আমার স্বামী আছে। আমি পুরো অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি? মেয়েটি বলল, আমার স্বামী আছে, তবে ওর ব্লাড ক্যান্সার। আমি বললাম, কি বলছেন এসব, আমার মাথায় কিছুই ঢুকছে না। মেয়েটি বলল, বুঝিয়ে বলছি, আমি ওই দিন আপনাকে লিপ কিস করছিলাম, মনে আছে? আমি একটু স্বাভাবিক হয়ে বললাম, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, তাও আপনি আমার পিছনে লাগলেন, খুব খারাপ লাগলো বিষয়টা। মেয়েটি বলল, আমি রাসেলের বাড়ির কাজের বুয়া, ঠিক আছে, তবে রাসেল ভাইয়া শুধু আমাকে বলেছে আপনার সাথে অভিনয় করতে, যাতে আমি বলি আমি রাসেল ভাইয়ার বউ। আর ওই দিন যে লিপ কিস করছিলাম, এই নাটক লিপ কিসের জন্য আমাকে আলাদা করে টাকা দেওয়া হয়েছিল। মেয়েটা আবার চোখের পানি ছেড়ে বলল, ভাইয়া গরিব হয়ে তো দেখেন নাই কি যে কষ্ট, আমি আমার স্বামীর জন্য সবকিছু করতে পারি, আমি চাই নাই আপনাকে লিপ কিস করতে, কিন্তু কি করব, এর জন্য আমাকে বেশি টাকা দিবে বলছে, এইসব করতে হয়েছে। আমি বললাম, সব বুঝলাম, তুমি টাকার জন্য এইসব করছো, আমার কপাল খারাপ, থাক বাদ দাও, আমি কিছুই মনে করি নাই, তো এখন বলো এখানে কেন আসছো? মেয়েটি বলল, আপনার উপর আমার অনেক রাগ জমে আছে, আপনি আপামনির সাথে এটা করতে পারলেন। আমি হাসতে হাসতে বললাম, এক কাজ করো, তোমার পায়ের জুতা দিয়ে আমার গালে মারো, এই কথা আর বলো না। চোখের পানি আর আটকে রাখতে পারলাম না, ওর দিকে তাকিয়ে বললাম, রিয়ার সাথে আমি যেই অপরাধ করছি, এর জবাব আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কত বড় ভুল করে ফেলেছি যে আমি নিজেও হয়তো জানতাম না। তুমি কি এসব আগে থেকেই জানতে নাকি? মেয়েটি বলল, আপনাকে আজকে মেরে ফেলা হবে। আমি বললাম, তাতে আমার কিছু যায় আসে না। মেয়েটি বলল, আপনার ভয় করছে না? আমি বললাম, এতদিন আমার উপর যেই অত্যাচার করছে, আধমরা তো এমনি হয়ে গেছি, আর মারবে কি, ওরা তো আমাকে মরার আগে মেরেই ফেলেছে। কিন্তু তুমি কিভাবে জানো এই কথা, আর এখানে যে আমি আছি এটা কিভাবে জানো?
মেয়েটি বলল, আমি আজকে ওদের বাসায় কাজ করার সময় শুনেছি আপনাকে এখানে রাখা হয়েছে আর মেরে ফেলা হবে আজকে। আমি ভাইয়ার ফোনে আপনাকে দেখে বুঝে গেছি যে আপনি আপুর সাথে। আমি বললাম, থাক আর বলা লাগবে না, আর আমাকে লজ্জা দিও না, চলে যাও তুমি এখান থেকে। মেয়েটি বলল, আমি আপনার কাছে মাপ চাইতে এলাম। সেই দিন আপনার সাথে আমি খুব বড় অন্যায় করে ফেলেছি, টাকার কারণে আমাকে এইসব করা লাগছে। আমি বললাম, থাক আর বলতে হবে না, বুঝতে পারছি। মেয়েটি বলল, আমি এখানে লুকিয়ে এসেছি, আপনার হাতে পায়ের বাঁধন আমি খুলে দিই, আপনি এখান থেকে পালিয়ে যান। আমি বললাম, না না, এমন ভুল আর করবো না, জীবনে অনেক ভুল করছি, আর না, তুমি চলে যাও, আমার কোনো সাহায্য লাগবে না। মেয়েটি বলল, আমাকে মাফ করছেন তো সেই দিনের জন্য? আমি একটা হাসি দিয়ে বললাম, আমার কাছে মাপ চেয়ে কি করবে, আমি তো এমনিই মারা গেছি। আচ্ছা যাও, তাও যেহেতু এত কষ্ট করে এখানে আসছো, যাও, তোমাকে মাফ করে দিলাম, তোমার উপর আমার তেমন কোনো রাগ অভিমান নেই। মেয়েটি বলল, আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে। আমি বললাম, আজকাল খারাপ দিনকাল যাচ্ছে আমার, এক কাজ করো। মেয়েটি বলল, ভাইয়া বলেন। আমি বললাম, ভাইয়া ডাকবেন না, ভাইয়া ডাকার উপযুক্ত আমি নই। মেয়েটি বলল, এভাবে বলছো কেন? আমি বললাম, আমার আম্মুর কাছে গিয়ে বলবে তুমি আমার কাছে 20,000 টাকা পাও, কিন্তু আমি চলে যাওয়ার কারণে দিতে পারছি না, এটা বললেই ওনারা তোমাকে টাকা দিয়ে দিবে। মেয়েটি বলল, আমি টাকা দিয়ে কি করব ভাইয়া? আমি বললাম, তোমার স্বামীর ব্লাড ক্যান্সার, কাজে লাগতে পারে, এছাড়া আমি তোমাকে আর কোনো সাহায্য করতে পারলাম না, মাফ করিও আমাকে। হঠাৎ করে আবার কিসের শব্দ শোনা গেল, হয়তো ওরা চলে আসছে। আমি বললাম, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, ওরা সবাই মনে হয় চলে আসছে। মেয়েটি বলল, কিন্তু আপনি? আমি বললাম, আমার চিন্তা তোমাকে করতে হবে না, যা হবার তো হবেই, অপরাধ যেহেতু করছি এর শাস্তি তো পেতেই হবে। দেখতে দেখতে মেয়েটাও চলে গেল। টাকার কারণে মানুষ কত কি করে, আজকে এই মেয়েটাকে না দেখলে বুঝতে পারতাম না। আর রাসেল ও সুযোগ নিল। তুই যেহেতু আগে থেকে জানতে এইসব, আমাকে আগেই মেরে ফেলতি। এইসব চিন্তা করে চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। ভাই, বেঁচে থাকার খুব ইচ্ছে, এই দুনিয়ার আলো দেখার খুব ইচ্ছে ছিল আমার। মনে করেছিলাম একটা বিয়ে করে খুব সুখে শান্তিতে সংসার করব। তার আগে যে আমার জীবনে বড় ঝড় আসবে আমি জানতাম না। অন্যকে দোষারোপ করে কি হবে, আমার বিপদ তো আমি নিজেই ডেকে আনছি, এখানে তো কারো হাত ছিল না। আজকের পর থেকে এই পৃথিবীর আলো দেখতে পারবো না, এটা চিন্তা করে খুব কান্না পাচ্ছে। বেঁচে থেকেও আর বাঁচতে পারলাম না বুঝি। কিরে, এভাবে কান্না করলে তুই বাঁচতে পারবি বলে তোর মনে হয়? তাকিয়ে দেখি রাসেল চলে আসছে। আমি মাথা নিচু করে বললাম, কি করব ভাই, কান্না তো করতে চাই না, কিন্তু কেন যে চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। রাসেল অসহায় চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমার বোন কি অপরাধ করছিল তোর সাথে যে তুই আমার বোনের এত বড় ক্ষতি করলি? একজন ভাই হিসাবে বলছি, যখন তোর বোনকে কেউ ধর্ষণ করবে তখন তোর কেমন লাগবে বল? আমারও ঠিক এমনই লেগেছে, কলিজায় আঘাত করলি তুই। এটা বলেই হাতে থাকা লাঠি দিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো। আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। কিছুক্ষণ পর রাসেল মারা বন্ধ করে বলল, তোর পরিবারের সাথে কথা বল, সবাই এখানে আছে, শেষবারের মতো দেখে নে, সবাইকে আসতে বল। এই বলে রাসেল কোথায় চলে গেল। একটু পর আমার পরিবারের সবাই আমার সামনে এসে দাঁড়ালো। আম্মু আমার কাছে এসে বসে কান্না করতে লাগলো। আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, কি বলবো আমি? যেখানে আমি আমার আম্মুকে কখনো কান্না করতে দেখি নাই কোনোদিন, সেখানে আমার জন্য আজকে আম্মু কান্না করছে। আমার তো এখন মরে যাওয়াই উচিত। আম্মু বলল, এটা তুই কিভাবে করলি বাবা? এত নম্র ভদ্র ছিলি তুই, আর এর ভিতরে হিংস্র পশু লুকিয়ে রেখেছিলি। তোরও তো একটা বোন আছে, এই কাজ করার আগে একবার চিন্তা করতি। ভাইয়া বলল, কাকে কি বলছো আম্মু? আর আমার কোনো ভাই নাই, এই পশুরূপী ভাইয়ার দরকার নেই আমার। এমন ভাই থাকার চেয়ে মরে যাবে অনেক ভালো। বাবা রেগে বলল, এখনো বসে আছো কেন, চলো এখান থেকে। আম্মু কান্না করতে করতে বলল, আমরা এখান থেকে চলে গেলে ওকে মেরে ফেলবে। এভাবে বলো না, ও তোমার পেটের সন্তান, কিভাবে রেখে যায়? বাবা আম্মুকে তুলে বলল, এমন সন্তান থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। একবার আমাদের কথা চিন্তা করছে বলো তুমি? মাথা নিচু করে বললাম, আম্মু যার আগে একটা কথা বলি, রাসেল ভাইয়ার বাসার কাজের বুয়া আমার কাছে 20,000 টাকা পাই, দিয়ে দিও। শেষবারের মতো তোমার কাছে এটাই চাওয়া আমার, আর হয়তো কোনোদিন কিছু চাইবো না তোমার কাছে। আপু আমার মুখের দিকে তাকিয়ে বলল, এই মেয়েটার কাছ থেকেও টাকা খেলি? এভাবে কতগুলো মেয়ের সাথে এইসব করে বেড়াস, লজ্জা করে না তোর? তোরে তো আমি। ভাইয়া আপুকে ধরে বলল, কি করছিস এসব, পাগল হলি? চল এখান থেকে, আজ থেকে আমাদের কোনো ভাই নেই। দেখতে দেখতে সবাই চলে গেল। কান্না করতে করতে চোখের পানি হয়তো শুকিয়ে গেছে। রাসেল আমার সামনে এসে বলল, তোর তো লজ্জা লাগা উচিত, আমি তোর পরিবারের সবাইকে কত ভালো চোখে দেখি, আর তুই কিভাবে করলি এটা? একটু কি সম্মানে বাধ্য না? মানুষের বিবেক বলে একটা কিছু থাকে, সেটাও কি তোর ভিতরে নাই? আমি বললাম, এভাবে অপমান করার থেকে মেরে ফেলুন আমাকে, তাও এভাবে অপমান করবেন না, সহ্য করতে পারি না। হ্যাঁ মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এর বিনিময়ে মেরে ফেলুন আমাকে। রাসেল বলল, সে তো তোকে মারবই, এটা থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। তোর মতো হিংস্র প্রাণী বাঁচিয়ে রেখে লাভ নাই, যেখানে একটা অন্ধ মেয়েও তোর কাছ থেকে রক্ষা পায় না। হঠাৎ দেখি রিয়া এখানে এসেছে, এটা দেখে আমি একটু অবাক হলাম। রাসেল রিয়ার কাছে গিয়ে বলল, কি রে রিয়া, তুই এখানে কেন আসলি?
রিয়া ওর ভাইয়ের শরীরে একটা হাত রেখে বলল, সেই হিসাবটুকু মিটিয়ে নি ওর সাথে। জানি না আর কথা বলতে পারবে কিনা, আর এমনি এইসব জঙ্গি ছেলেদের সাথে কথা বললেই বা কি হবে। রাসেল আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বাইরে চলে গেল। রিয়া আস্তে আস্তে হেঁটে আমার কাছে চলে আসলো। আচমকা রিয়া বলে উঠলো, ঠিক জায়গায় এসেছি নাকি তোমার কোলের উপর উঠে বসতে হবে? অপমান পাওয়ারই যোগ্য আমি, যা ইচ্ছা তাই বলুক, তবে একটা কথাই শুধু আজকে বলতে চাই। রিয়া জোরে চিৎকার করে বলল, চুপ, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি মুখটা লাল হয়ে গেছে রাগে, তবে ও যে আমার এখানে থাকা সবকিছু অনুভব করতে পারছে তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। রিয়া হাতে কি জানি খুঁজতে লাগলো, ওই পাশে পড়ে থাকা চেয়ারটা টেনে আমার পাশে বসলো, বসে আমার মুখের উপর ডান হাতটা রাখলো। রিয়ার এমন আচরণে আমি বেশ অবাক হলাম, কিন্তু আমাকে বোকা বানিয়ে রিয়া ঠাস ঠাস করে 2টা চড় বসালো আমার গালে, বেশ জোরেই মেরেছে। আমি গালে হাত দিয়ে বললাম, এভাবে আমাকে মারলে তোমার রাগ কমবে না। এক কাজ করো, তোমার পায়ের জুতা খুলে আমাকে মারো, আমি যেই অপরাধ করছি ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি। রিয়া বলল, আমার সাথে খারাপ কাজ করার আগে তোর একবার মনে পড়ে নাই যে এটা অন্ধ একটা মেয়ে? কত করে চেষ্টা করছি আমি নিজেকে বাঁচানোর জন্য, আর তুই পশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়লি। খুব আফসোস হয় নিজের ইজ্জত রক্ষা করতে পারলাম না, তুই পশুর চেয়েও আরো বেশি নিকৃষ্ট। আমি বললাম, তোমার নাম মুখে নেওয়ার অধিকার হয়তো আমি হারিয়ে ফেলেছি, তবে এভাবে অপমান না করে আমাকে মেরে ফেলো, আমি আর এইসব সহ্য করতে পারছি না। রিয়া আর কোনো কথা বলে নাই, চুপচাপ বসে আছে আর কি জানো চিন্তা করছে মনে মনে। হঠাৎ আমাকে বলল, আমার সাথে এমন কেন করলি? সত্যি করে বলবি আমি তোর কি এমন ক্ষতি করেছি? আমি বললাম, কি করে বলবো এই মুখ দিয়ে, নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করছে। সবাই আমাকে যেভাবে ইচ্ছে মতো সেভাবে অপমান করছে। মানছি আমি অপরাধ করছি তোমার সাথে, আজকে দেখো এই অপরাধের কারণে আমি আমার পরিবার হারা। রিয়া বলল, তোরে হিস্টোরি বলতে বলছি আমি কি বলছি তার জবাব দে। আমি একটা হাসি দিয়ে রিয়াকে বলতে শুরু করলাম, জানো রিয়া, মানুষের পছন্দ অপছন্দের একটা জিনিস থাকে, আর সেই পছন্দের মানুষটা তুমি। রিয়া ঠাস ঠাস করে আবার চড় দিল, আমার গাল ধরে বলল, সত্যি করে বল, কেন আমার সাথে এমন করলি? এই অন্ধ মেয়ে তোর কি এমন করছে যার কারণে তুই তার জীবনটাই নষ্ট করে দিলি? রিয়া আমাকে ছেড়ে একটু শান্ত হয়ে বসলো। আমি রিয়ার দিকে তাকিয়ে বলা শুরু করলাম, যেদিন তোমাকে আমি প্রথম দেখি সেই দিন কেমন জানি তোমাকে দেখেই আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। কেন জানি তোমাকে দেখার পর কিছুই আমার মাথায় কাজ করছিল না, তখন শুধু তোমাকে কাছে পাওয়ার অনুভূতি ছিল। বিশ্বাস করো রিয়া, আমি এই ঘটনার পরে নিজেকে খুব বড় অপরাধী মনে করছি। আমি চাইছিলাম তোমার সাথে যেহেতু অপরাধ করেই ফেলেছি, এই জন্য ভালোবেসে তোমাকে আমি বিয়ে করতে চাইছিলাম, কিন্তু তার আগেই। তবে একটা কথা বলি, এখন তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আসলেই মানুষের চেহারা দিয়ে কিছুই হয় না, সুন্দর হওয়ার জন্য সুন্দর একটা মন লাগে, আর সেইটা তোমার ভিতরে আছে। রিয়া বলল, রূপ দেখে ধর্ষণ করি আর মন দেখে প্রেমে পড়ি, এগুলো তো করলে আমার সাথে না? খুব হাসি পাই রে আজকে, আমার জন্ম হওয়ার পর থেকেই এই পৃথিবীর আলো দেখতে পাই নাই, আর খুব অল্প বয়সেই তুই আমাকে ধর্ষণ করে সবকিছু কেড়ে নিলি। আমি বললাম, তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি। রিয়া বলল, আমি তোর যোগ্য নই হয়তো, যার কাজ ধর্ষণ করা, সে কি আর একজনের কাছে সুখ পাবে? 1000 নারী লাগবে তার। আমি বললাম, এভাবে বলিও না। রিয়া বলল, তো কিভাবে শুনতে চাস তুই, সেভাবেই বলবো। আমি বললাম, আমাকে মাফ করে দাও। রিয়া বলল, মাফ আবার তোকে? কোন মুখে এই কথা বললি? আমি বললাম, মরার আগে মাফ করে দাও, জানি না এরপরে তোমার মুখ দেখতে পারি কিনা। রিয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল, মুখটা কালো করে বলল, সেদিন ভাইয়া আমাকে বলেছিল কাজের বুয়াকে যেন ভাবি বলি শুধু তোর সামনে, কিন্তু কেন বলেছিল সেটা জানতাম না। আর যখন শুনি সিসি ক্যামেরায় তোরে দেখা গেছে, তখন যে আমার কতটুকু খারাপ লাগছিল বলার বাইরে। যাকে এত ভালো মনে করতাম, যাকে নিয়ে অল্প অল্প স্বপ্ন ছিল ভালোবাসতে পারি হয়তো কখনো, সেই দিন তোর মুখে ভালোবাসার কথা শোনার পর আমার তোর উপর একটু মায়া লাগছিল, কিন্তু যখন শুনি তোর, সি, আমার বলতেও লজ্জা করে। রিয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম। রিয়া আমার কাছে এসে বলল, এত অপরাধ করার পরও তোর হাসি পাচ্ছে? সি, একটু কি লজ্জা নেই তোর ভিতরে? আমি বললাম, সবাই আমাকে এত পরিমাণ অপমান করছে, এখন কেন জানি আমার এইসব শুনলে হাসি পাই। এটা বলেই আমি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলাম, একটা ভুল পুরো জীবনকে শেষ করে দিল, যদি একটু চিন্তা করে এইসব করতাম তাহলে আজকে আমার আর এই অবস্থা হতো না। আমি চাইছিলাম তোমাকে সব বলবো, কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে গেল। রিয়া বলল, কিছু কিছু মানুষ ভেবেচিন্তে সবকিছু করার পরও বলে, ইস, আমি যদি চিন্তা করে সবকিছু করতাম, অথচ সে সবকিছু আগে থেকেই প্ল্যান করেই এইসব করছে। আমি বললাম, যত পারো বলো, সময় খারাপ আমার, তবে এখন এটাই শুধু বলবো, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। রিয়া বলল, এই ভালোবাসা তো আবার দেহের জন্য না। আমি বললাম, খুব আঘাত দিয়ে যে তুমি কথা বলবে আমাকে, আমি ভাবতেও পারি নাই। আমি জানতাম সবাই আমাকে অপমান করার পরেও তুমি করবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। রিয়া বলল, তোরে অপমান করবো না তো কোলে নিয়ে নাচবো? তোরে দেখলেই আমার কেমন জানি এখন ঘৃণা লাগে।
আমি বললাম এক সময় ছিলাম ভাই, আপনি বলে ডেকে সম্মান করতো, কিন্তু এখন তুই। আসলে আমি খুব খারাপ ব্যক্তি। রিয়া বলল, যেখানে বসে আসিস না চুপ করে বসে থাক, নইলে লাথি মেরে ফেলে দিব। কুত্তার বাচ্চা, আমার জীবনটা নষ্ট করে ভালো সাজার অভিনয় করা হচ্ছে। আমি হাসতে হাসতে বললাম, ভালোবাসা আছে বলেই তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসা আছে বলেই তোমার প্রেমে মগ্ন আমি। শেষে শুধু এটুকুই বলবো রিয়া, ভালোবাসা শূন্য, তুমিহীন আমি অপূর্ণ। যত পারো অপমান করে নাও, আমি চলে গেলে আর কাকে অপমান করবে তুমি? রিয়া বলল, তোর মুখে ভালোবাসার কথা মানাই না, তুই একটা নিকৃষ্ট পশু। তোর থেকে বনের পশুগুলোও ভালো আছে, ওদের খাবার দিলে কথা মানে, আর তুই কি বলবো বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। হঠাৎ রাসেল এসে বলল, এসব বলিস না, বেচারা মন খারাপ করবে। রিয়া রাসেলকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আর যাই করিস না কেন, ওকে যেন আমি আর কোনোদিন আমার চোখের সামনে দেখতে না পাই। আমার মতো আর কাউকে আমি ধর্ষিত হতে দিব না। রাসেল রিয়ার কথা শুনে কপালে হাত দিয়ে বলল, লক্ষ্মী বোন আমার, তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব দেখে নিব। রিয়ার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। সত্যি কি আমি এত বড় অপরাধ করে ফেলেছি? হয়তো। রিয়া চলে যাচ্ছে, আমি পিছন ফিরে ডাক দিয়ে বললাম, যদি কখনো আমার উপর একটু মায়া লাগে, আমার কথা মনে হলে আমাকে মাফ করে দিও। জানি আমি তোমার কাছে মাপ পাওয়ার যোগ্য না, এরপরও বলছি তোমার হাত পায়ে ধরে মাফ করে দিও। রিয়া আর পিছন ফিরে তাকিয়ে দেখলো না। খুব খারাপ লাগলো, কান্না করতে ইচ্ছা করছে। রাসেল আমার কাছে এসে বলল, তোর শরীরে 3 টুকরো করে মাছকে খাওয়াবো, রেডি তো তুই? আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম, এখনো বাঁচিয়ে রাখছিস কেন, মেরে ফেল, আমি তো মরার জন্য তৈরি আছি। রাসেল বলল, একটা নিউজ আমার কানে এসেছে। আমি বললাম, আমার মৃত্যুর নিউজ? রাসেল বলল, সে তো মারবই, তুই নাকি তানিয়াকে বিয়ে করতে চাইছিলি। আমি বললাম, বেঁচে থাকলেও তো ওকে আমি বিয়ে করতাম না, আর তাছাড়া ও একটা বলতে গিয়েও আর বললাম না। রাসেল বলল, নষ্টা মেয়ে, তাই তো বলবি? আমাকে চুপ থাকতে দেখে রাসেল বলল, সেই দিন তানিয়ার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার, আর ভাগ্যের কি মিল দেখ, ও আমার এক ফ্রেন্ডের ছোট ভাই, ওর থেকে সব জেনে নিয়েছি তুই নাকি তানিয়ার বয়ফ্রেন্ড আর হবু জামাই। আমি বললাম, আমি এসব শুনে কি করব? রাসেল বলল, বেঁচে থাকতে চাস? আমি বললাম, না, আমাকে মেরে ফেল, এটাই বেটার হবে। রাসেল বলল, লাস্ট একটা সুযোগ দিলাম, বেঁচে থাকতে চাস কিনা বল। যা হয়েছে কষ্ট আমিও পেয়েছি, তোকে মারলে তো আমার বোনের সম্মান আর ফিরে আসবে না, তাই শেষ একটা সুযোগ আমি তোরে দিতে চাই, চিন্তা করে দেখ। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, কার জন্য আমি বেঁচে থাকবো, যেখানে আমি এত বড় একটা অপরাধ করে ফেলেছি? এটা শোনার পরও কি ওরা আমাকে মাফ করবে? কখনো না। আর কার জন্যই বা বাঁচবো, যাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিস সে? রাসেল বলল, আমার রাগ উঠলে তোরে জ্যান্ত কবর দিয়ে ফেলবো, সাবধান, আমার বোনের নাম আর দ্বিতীয়বার মুখে আনবি না। রাসেলের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। রাসেল আবার আমার দিকে তাকিয়ে বলল, সত্যি করে বল, তুই কি চাস, বেঁচে থাকবি নাকি মরে যেতে চাস? আমি বললাম, এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইলো না, সবাই তো আমাকে একা করেই চলে গেছে, এর থেকে আমাকে মেরে ফেল, এটাই ভালো হবে। রাসেল বলল, একটা খুশির খবর দিব তোরে। আমি বললাম, দুঃখের সময়ে আর সুখের হাসি হাসতে চাই না, মেরে ফেল আমাকে। রাসেল হাতে ইশারা করতেই 5 জন পুলিশ আমাকে ইচ্ছে মতো যেভাবে পারে সেভাবে মারছে। দূর থেকে রাসেল দাঁড়িয়ে বলল, মরার যন্ত্রণা খুব কঠিন না রে? আমার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এরপরও রাসেলের দিকে তাকিয়ে বললাম, আমার মতো যেন আর কারো এই অবস্থা না হয়, নিজের ইচ্ছেই আজকে নিজেই মারা যাচ্ছি। কারণ কি জানিস, এই পাপের বোঝা মাথায় নিয়ে আর বাঁচতে পারবো না। খুব অসহায় রে আমি, খুব করে কান্না পাচ্ছে, মনের ভিতরটা ছটপট করছে। কি করছে আমি? আসলেই মানুষ একটা কথা ঠিকই বলতো, সত্য কোনোদিন মাটি চাপা থাকে না, একদিন না একদিন সত্য প্রকাশ হবেই, শুধু সময়ের অপেক্ষা। আসলে সময়ের খেলা খুব আজব, কারো সময় যায় না আর কেউ সময় পায় না। যত সময় যাচ্ছে আমার কষ্ট বেড়েই চলছে, হাত পা নাড়াতে পারছি না আর, শরীরে সবটুকু শক্তি শেষ হয়ে গেছে, ঘাটটাও আর সোজা রাখতে পারলাম না শক্তির অভাবে। মাথা টেলিয়ে চেয়ারে পড়লাম, চোখ বন্ধ হওয়ার আগে শুধু এটাই দেখলাম, একজন মোটা করে বৃদ্ধ লোক লম্বা একটা তোলাওয়ার হাতে নিয়ে রুমে প্রবেশ করলো। তবে ওনার গায়ে সেনাবাহিনীর পোশাক। হয়তো রিয়ার বাবা। আপনা আপনি চোখ বন্ধ হয়ে গেল। চোখ মিলে তাকিয়ে দেখি 2 জন ডাক্তার আমার মুখের কাছে, আমার চোখে মুখে কি জানি তাকিয়ে দেখছে। যেই আমি তাকালাম, একজন ডাক্তার ইংলিশে বলল, রোগীটির জ্ঞান ফিরেছে। কিন্তু এরা সবাই ইংলিশে কথা বলছে কেন? আমার মাথায় তো এখনো কিছুই ঢুকছে না। ডাক্তারের কথা শুনে বাইরে থেকে 2 জন পুলিশ অফিসার এলো, কিন্তু এদের পোশাক অন্যরকম। আমার কাছে এসে ইংলিশে জিজ্ঞেস করলো, আমি এখন কেমন আছি? আমিও আস্তে করে উত্তর দিলাম, জি আমি ভালো আছি। কিন্তু ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আবার প্রশ্ন করলো, আমি এখন কেমন আছি, আর ইংলিশে কথা বলছে। আমিও বললাম ইংলিশে। তবে ওদের কাছ থেকে একটা জিনিস জানতে পারি, আমি এখন লন্ডনে আছি। আমাকে নাকি বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে পাচার করছিল, পুলিশ আমাকে বাঁচিয়েছে। জি জি রিয়ার বাবা, এটা না করে আমাকে মেরে ফেলতো। অবশ্য এখন এটা আমার জন্য ভালোই হয়েছে, বেঁচে গেছি তো, এটাই অনেক। তবে এখন নিজেকে অনেক পরিবর্তন করতে হবে। আমিও দেখিয়ে দিব এই দীপু কি কি করতে পারে। ভিসা পাসপোর্ট কিছুই আমার কাছে নেই,
এই জন্য আমাকে সরাসরি জেলে নিয়ে যাওয়া হয়েছে। সুযোগ বুঝে নাকি আবার আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। ততদিন পর্যন্ত আমাকে এই 4 দেয়ালের মাঝেই জীবন পার করতে হবে। আজকে 3 দিন ধরে জেলে আছি, তবে এই 3 দিনে একটা বিষয় খুব খেয়াল করেছি, একটা মেয়ে প্রতিদিন বিকালে এখানে আসে আর আমার দিকে কেমন জানি অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তবে ওর আচার আচরণে বুঝতে পারছি মেয়েটা এই থানার ওসির মেয়ে। মাঝে মাঝে দেখি ওসিকে বাবা বলে ডাকতে, তবে ইংলিশে। এখন মেয়েটাকে দেখলেই আমি এমন ভাব ধরি যেন আমার এই পৃথিবীতে কেউ নাই। মাঝে মাঝে তো কান্নার ভানও ধরি, যাতে ওর চোখে একটু মায়া লাগে। মেয়েটাকে দেখে খুব ভদ্র মনে হয়, হয়তো আমার সাথে কথা বলতে আসবে কিনা কে জানে। আজকে আমার 3 বছর পূর্ণ হলো বিদেশের মাটিতে। এই 3 বছরে এখানকার ওসির বাড়িতেই ছিলাম। আমার কপাল হয়তো ভালো ছিল। ওসির মেয়েটা একদিন আমাকে এসে জিজ্ঞেস করলো কেন আমি এখানে, আর কোন দেশ থেকে, কি অপরাধ ছিল আমার। আমিও ইমোশনাল হয়ে সবকিছু বলে দিই। ভালোবাসার কষ্টের কথা শুনলে সবার মনের ভিতরেই মায়া হয়। মেয়েটা সব শুনে ওর বাসায় আমাকে নিয়ে যায়। এখান থেকেই আমার আবার নতুন জীবন শুরু। মেয়েটার নাম লুসি, কিন্তু আমার এই নাম পছন্দ ছিল না, তাই ওর নাম দিয়েছি বন্যা। বন্যা এখন আমার বেস্ট ফ্রেন্ড। আমার এই জীবনের সমস্ত কাহিনী জানে ওর পরিবার। নিজের সন্তানের মতো আমাকে আদর করে। ভাগ্য যে মানুষকে কোথায় নিয়ে যায় এর কোনো হিসাব নেই। তবে এই 3 বছরে ওদের সবাইকে আমি বাংলা শিখিয়ে দিয়েছি। এখন আমরা যখন রুমে থাকি সবাই বাংলা ভাষায় কথা বলি। ওরা নাকি বাংলা ভাষায় কথা বলতে খুব মজা পায়। আজকে বহুদিন পর আবার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। বুকের ভিতর কেমন কেমন জানি করছে। ছাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে টান দিলাম। এখন এটাই একমাত্র আমার সম্বল। ধোঁয়ার সাথে কেন জানো এখন নিজের কষ্টগুলোকে উড়িয়ে দিই। আমাকে যে কেউ দেখলে জঙ্গি বলবে। মুখে ইয়া লম্বা লম্বা দাড়ি। আগে ছিলাম চিকন সুতার মতো, এখন যেই বডি হয়েছে শার্ট খুলি না এই ভয়ে যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খেয়ে যাবে। আবার এটা লন্ডন শহর, বাস্তবে তো এটা কি বলবো, কালো মানুষ আর বডি দেখলে কুত্তা উঠে দৌড়ে পালায়। চেহারার কথা না হয় বাদই দিলাম, যাক সেসব কথা ছাড়ি। এই দাড়ি রাখার পিছনে একটা কারণ আছে, পরে একদিন বলবো। তবে এই শহরের মানুষ খুব আজব। এখানে ভালোবাসার অভাব নেই, টাকা দিয়ে ভালোবাসা কিনা দেয় এই শহরে, যা আমাদের দেশে কখনো সম্ভব নয়। হঠাৎ সিগারেটে বেশি জোরে টান দেওয়ার ফলে একটু কেসে উঠলাম। পিছন থেকে কে জানি বলল, আমি কতবার তোরে না বলছি সিগারেট খাবি না, এরপরও। পিছনে তাকিয়ে দেখি বন্যা দাঁড়িয়ে আছে। আমি সিগারেটের ধোঁয়া ছেড়ে ওর দিকে তাকিয়ে বললাম, এখানে আয়। বন্যা আমার সামনে এসে সিগারেটটা ফেলে দিয়ে আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, এইসব খাওয়া ভালো না জানিস না। আমি বন্যার চোখের দিকে তাকিয়ে বললাম, সিগারেট হয়তো খারাপ জিনিস, কিন্তু এটা খেলে মনের দুঃখ দূর হয়ে যায় রে। বন্যা আমার চোখের দিকে তাকিয়ে বলল, পরিবারের কথা মনে পড়ছে রে তোর। আমি বললাম, রে অনেক, বিশেষ করে রিয়ার কথা, ওকে দেখতে খুব ইচ্ছে করছে। বন্যা বলল, এখনই কি ওর প্রতি তোর ভালোবাসা আছে? আমি বললাম, ভালোবাসা আছে কিনা সেটা জানি না, তবে আমার এই বুকের ভিতরে রিয়া ছাড়া আর কারোর নাম লেখা নেই। ওর কথা আমি সারা জীবন ভুলতে পারবো না। বন্যা বলল, ও একটা অন্ধ মেয়ে। আমি বললাম, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এই কথা বলতে পারলি? বন্যা বলল, সরি, আমি এইভাবে বলতে চাই নাই। আমি বললাম, আমার কষ্ট তুই কি করে বুঝবি, খুব ভালোবাসতাম ওকে আমি, আসলে সব দোষ আমার, কপাল খারাপ ছিল। বন্যা বলল, ওর যদি বিয়ে হয়ে যায়? আমি বললাম, এভাবে বলিস না, খুব কষ্ট পাবো। বন্যা বলল, দেখ একটা জিনিস আমি চিন্তা করছি, আমার মনে হয় কি জানিস, রিয়ার ভিতরে তোর জন্য একটু হলেও ভালোবাসা ছিল। আমি নিশ্চিত তুই চলে যাওয়ার পর রিয়া মন খারাপ করে থাকতো। এটা দেখে ওর বাবা মা হয়তো রিয়াকে বিয়ে দিয়ে দিছে। পকেট থেকে আরেকটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম, আর চোখ দিয়ে পানি পড়ছে। বন্যা জোর করে আমার কাছ থেকে সিগারেট নিয়ে বলল, একটা মেয়ের জন্য তুই কান্না করবি? দেখ আমাদের দেশে কি কম মেয়ে আছে? তুই শুধু বল কাকে লাগবে, আমি তাকে এনে তোর পায়ের সামনে ফেলবো। চোখের পানি মুছে বললাম, এই শহরে তো টাকা দিয়ে ভালোবাসা কেনা যায়, কিন্তু আমার এমন এক ভালোবাসা ছিল যার জন্য আমি যুদ্ধ করতেও রাজি ছিলাম। বন্যা বলল, দেখ দীপু, এইসব নিয়ে আর মন খারাপ করিস না, যা হয়েছে সব ভুলে যা। আমি বললাম, বন্যা তোরে একটা কথা বলি। বন্যা বলল, বল। আমি বললাম, আমি আবার বাংলাদেশে ব্যাক করতে চাই, আর ভালো লাগছে না, আমার পরিবারের সবাইকে দেখার খুব ইচ্ছা করছে। বন্যা বলল, সত্যি চলে যাবি? আমি বললাম, একেবারের জন্য না, আমার ঠিকানা তো এখানে, বাবা মা আমাকে পর করে দিল, তোরা ছাড়া আমার কি আছে বল। বন্যা বলল, এভাবে বলিস না, আমার বাবা মা তো তোকে নিজের সন্তানের মতো দেখে। আমি বললাম, আঙ্কেল আর আন্টির কথা বলিস না, ওনারা আমার কাছে চিরদিনই সম্মানী হয়ে থাকবে। বন্যা বলল, তাহলে কবে বাংলাদেশ ব্যাক করবি? আমি বললাম, এই তো দেখি সুযোগ বুঝে, তবে আগামী সপ্তাহে যেতে পারি। বন্যা বলল, সামনের সপ্তাহে তো আমার পরীক্ষা। আমি বললাম, পরীক্ষা শেষ করে চলে আসবি? বন্যা বলল, এবার আমি তোদের বাংলাদেশে গেলে একটা বয়ফ্রেন্ড খুঁজে নিব, শুনেছি বাংলাদেশের মানুষ নাকি খুব ভালো হয়। আমি বললাম, শুধু বাংলাদেশের মানুষ নয়, এখানকার মানুষও খুব ভালো। বন্যা বলল, আচ্ছা রিয়া দেখতে কেমন রে? আমি একটা হাসি দিয়ে বললাম, এখনো ওর চেহারা আমার চোখের সামনে ভাসে, কি মায়াবতী ছিল ও আমার কাছে, বলতে পারিস ও আমার জন্য আমার পৃথিবী। বন্যা বলল, তাহলে এই পৃথিবী ছাড়া বেঁচে আছোস কিভাবে? হ্যাঁ?
আমি বললাম বন্যা মায়ের খাবি কিন্তু। বন্যা বলল হ্যাঁ, উচিত কথা বললেই দোষ। আমি বললাম ভালোবাসা শব্দের মাঝে একটা অনুভূতি লুকিয়ে থাকে জানিস। বন্যা বলল ভালোবাসা দেখতে কেমন রে? আমি রাগী দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে বললাম মজা করিস আমার সাথে শালি? বন্যা বলল শালি অর্থ কি? আমি বললাম দূর থাক তুই, আমি গেলাম। বন্যা বলল সরি সরি। আমি বললাম এসব আজে বাজে কথা বলবি না। বন্যা বলল আমি তোর মন ভালো করার চেষ্টা করছি। আমি বললাম এমনি মন ভালো হয়ে গেছে, একটু কষ্টের মুডে ছিলাম, সব নষ্ট করে দিলি তুই। বন্যা বলল এইসব ছাড়, আমার জন্য একটা বয়ফ্রেন্ড মিলিয়ে দিবি। আমি বললাম সত্যি বাংলাদেশের ছেলেদের তোর পছন্দ? বন্যা বলল অনেক পছন্দ, তুই এত ভালো না জানি। আমি বললাম থাক থাক বোন, আর পাম দিতে হবে না তোর। বন্যা বলল মন ভালো হয়েছে তোর? আমি বললাম অনেকটাই। বন্যা বলল আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কখনো মন খারাপ করতে দিব না, তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। আমি বললাম এত টাকা পয়সা তোদের, জেলের অপরাধী একটা ছেলের উপর হঠাৎ কিভাবে তোর এত মায়া লাগলো বুঝলাম না। বন্যা বলল তোর চেহারায় আলাদা একটা মায়াবী মায়াবী ভাব আছে। আমি বললাম থাক থাক, আর মিথ্যা কথা বলতে হবে না তোর। বন্যা বলল সত্যি বলছি আমি। আরে তোরা দুইজন একসাথে কি করিস? হঠাৎ বন্যার বান্ধবী এসে কথাটা বলল। এই মেয়ের পোশাক দেখলে আমার শরীর জ্বলে যায়। কিরকম পোশাক পরে? ছোট ছোট, দেখলেই কেমন জানি নিজের কাছেই লজ্জা করে। আর নিজেকে খুব সুন্দরী হিসাবে দাবি করে ও। আবার নাম দিয়েছে পিকা পিকু। পিকা পিকু একটা নাম হলো বলেন? নামের কাতারে পড়ে এটা। তবে ওকে আমি মজা করে পিক বলে ডাকি, যেহেতু বন্যার বান্ধবী কথা তো বলতেই হবে। পিকু আমাদের সামনে এসে ওর চুলে হাত দিয়ে বলল বেবি তুমি কেমন আছো? আমি বললাম বন্যা তোর বান্ধবীকে এইসব কথা বলতে মানা কর। পিকু বলল কেন, তোমার রাগ হয়েছে বাবু? আসো আসো আমার কোলে উঠবে। বন্যা হাসতে হাসতে বলল পিকু এসব আর বলিস না, ও লজ্জা পাচ্ছে। একটা কথা বলতে ভুলেই গেছি, এই মেয়েও আবার বাংলা পারে, আমাদের সাথে থেকে থেকে সবকিছু শিখে গেছে। আমি বললাম তোরা কথা বল, আমি নিচে যাচ্ছি। পিকু আমার নিচের দিকে তাকিয়ে বলল দীপু তোর এটা দেখা যাচ্ছে। তাড়াতাড়ি নিচে হাত দিলাম। পিকু হাসতে হাসতে বলল আরে এমনি বললাম, লজ্জা পেলি নাকি? রেগে বললাম কি এক দেশ তোদের, শরম লজ্জা কিছুই নাই তোদের ভিতরে। যে যেভাবে পারছে সে সেভাবে অর্ধনগ্ন কাপড় পরে ঘোরাঘুরি করছে, লজ্জা শরম একটু ভিতরে রাখ। পিকু বলল লজ্জা দিয়ে কি করবো আমরা, লাইফ ইজ এনজয়। আমি বললাম তাই বলে এমন? ধুর, বলতেও লজ্জা করে। আচ্ছা আমি নিচে গেলাম। বন্যা আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা যা, আমি আসছি। রাতে আমি খাবার টেবিলে আঙ্কেল আর আন্টির সামনে দেশে যাওয়ার কথা বললাম। আন্টি আমার দিকে তাকিয়ে বলল আমরা তো পর, যাও তোমার বাবা মায়ের কাছে, আমাদের কি আর মনে পড়বে তোমার? আমি বললাম এভাবে বলবেন না, এই পৃথিবীতে আমার আপন বলতে আপনারাই। বাবা মা তো পর করেই দিল, এখন যদি আপনারাও পর করে দেন তাহলে হয়তো আমার যাওয়ার মতো কোনো জায়গায় থাকবে না। আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল তোমার আন্টির কথা বাদ দাও, কি জন্য যাবা দেশে? আমি বললাম পরিবারের সবাইকে দেখতে খুব ইচ্ছা করছে। আঙ্কেল বলল আচ্ছা কবে যাবা? আমি বললাম এই তো সামনের সপ্তাহে। আঙ্কেল বলল আচ্ছা আমি সবকিছু রেডি করে রাখবো। আমি বললাম আন্টি আমি শুধু কয়েকদিনের জন্য যাব, এত চিন্তা করবেন না, আবার ফেরত আসবো। আন্টি বলল মনে থাকা যেন কথাটা। দেখতে দেখতে 5 দিন কিভাবে চলে গেল জানতেও পারি নাই। মনের মাঝে একটা খুশি খুশি ভাব হয়েছে, দেশে যাব এই জন্য হয়তো। আজকে দেশে যাব। বন্যা আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত এলো। বন্যা আমাকে উদ্দেশ্য করে বলল তুই আগে যা, তাড়াতাড়ি আমিও চলে আসছি। আমি বললাম আগে পরীক্ষা শেষ কর। বন্যা বলল আমার জন্য বয়ফ্রেন্ড রেডি রাখিস। আমি বললাম বয়ফ্রেন্ড কি খেলার জিনিস যে চাইলে আমার পেয়ে যাব? বন্যা বলল এই যে তোরা তো অডিয়েন্স আছে তাদের বল। আমি বললাম তুই বলে দেখ, আমাকে জিজ্ঞেস করছিস কেন? বন্যা বলল কি দেখো চেয়েছে, আমার বয়ফ্রেন্ড হবে না? আমি বললাম ওদের ঠেকা পড়ছে তোর বয়ফ্রেন্ড হতে। বন্যা বলল দেখিস কত কমেন্ট পড়ে আমার জন্য। আমি বললাম দেখাই যাবে। রিয়াকে বিদায় জানিয়ে উড়াল দিলাম পাখির মতো দেশের পথে। যত কাছে যাচ্ছি তত যেন বুকের কম্পনি বেড়েই চলেছে। আচ্ছা রিয়ার কি বিয়ে হয়ে গেছে? ও দেখতে কেমন হয়েছে এখন? এই 3 বছরে রিয়ার চোখের অপারেশন করে ফেলেছে হয়তো। জানি না আমার রিয়া এখন আমাকে অনুভব করলেও চিনতে পারবে কিনা। আমার পরিবারের সবাই কি আমাকে এখনো মেনে নিবে? মনে হয় এই জীবনেও নিবে না। তাদের চোখে হয়তো আমি সারা জীবন অপরাধী হয়ে থাকবো। যদি শুনি রিয়ার বিয়ে হয়ে গেছে, সাথে সাথে আবার লন্ডনে ব্যাক করব। দীর্ঘক্ষণ জার্নি করার পর দেশের মাটিতে পা রাখলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি ভাইয়া কোলে একটা পিচ্চি মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কতদিন পর নিজের আপন ভাইকে দেখলাম, মনে একটু শান্তি হলো। কিন্তু আফসোস ওর কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না ভাইয়া তুই কেমন আছোস। আর এমনিতেই আমাকে কেউ এই অবস্থায় দেখলে চিনবও না। ভাইয়া মেয়েটাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। ভাবলাম গিয়ে কিছু জিজ্ঞেস করব, না থাক, পরে যদি সন্দেহ করে। তবে ভাইয়ার কোলে এই পিচ্চি মেয়েটা কে চিনতে পারলাম না। কে হতে পারে? কোনোভাবেও তো আমার ভাতিজি নয়, কি জানি হতেও পারে। বাংলাদেশ তো ঠিকই চলে আসছি, কিন্তু এখন কোথায় যাব?
বাড়িতে গেলে যদি পরিচয় দিই জুতা দিয়ে পিটিয়ে বের করে দিবে। অবশ্য টাকার অভাব নেই আমার কাছে, বন্যার বাবা যেই টাকা দিয়েছে গুণও শেষ করা যাবে না। এখান থেকে সরাসরি রিয়াদের বাসার সামনে চলে গেলাম, দেখি রিয়াদের বাসায় থাকার ব্যবস্থা করতে পারি কিনা। সেই সুযোগে আবার রিয়ার সাথেও দেখা হয়ে যাবে। রিয়াদের বাসার সামনে নেমে দেখি কোনো কিছুই পরিবর্তন হয় নাই, সব আগের মতোই আছে, শুধু মানুষগুলোই পরিবর্তন হয়ে গেছে হয়তো। রিয়াদের বাসার সামনে দাঁড়িয়ে আছি, আজ বহু বছর পর আমার রিয়াকে দেখবো। জানি না ও ভালো আছে কিনা, তবে আমি তো সবসময় ওর জন্য দোয়া করতাম যেন ভালো থাকে। হাতটা কাঁপছে, ভয়ে কলিং বেল বাজাতে পারছি না। যদি কেউ একবার চিনে ফেলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। তবে এইবার আর আগের মতো কোনো রকম বোকামি করা যাবে না। কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আসি, একটু পর দেখি দরজা খুলে বের হলো চীনা পরিচিত একটা মুখ, যাকে একসময় ভাবি বলে ডাকতাম। ওর উপরে রিয়াদের কাজের বুয়া, খুব পরিবর্তন হয়েছে দেখছি, আগের থেকে অনেক সুন্দরী হয়ে গেছে। কেউ দেখলে ওকে কাজের বুয়া বলবে না। ওর স্বামী কি বেঁচে আছে নাকি মরে গেছে সেটা জানতে হবে। খুব ভালো একটা মেয়ে। আমি ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, এই বাসার মালিক কি বাড়িতে আছে? কিন্তু ও অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, যান যান, আজকে কোনো ভিক্ষা দিতে পারবো না, একটু আগে একজন এসে নিয়ে গেছে। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে বললাম, আমাকে দেখে তোমার ভিক্ষুক মনে হয়? ভিতর থেকে আওয়াজ এলো, কে এসেছে রে তুবা? মানে মনে মনে বললাম, তাহলে এর নাম তুবা, নামটা বেশ ভালোই। তুবা বলল, আর বলিয়েন না খালা, একটু আগে একজন ভিক্ষা নিয়ে গেছে, এখন আরেকজন এসেছে, তাও আবার হাতে ব্যাগপত্র নিয়ে, মনে হয় কাপড় চোপড় নিয়ে সাথে সাথে ঘুরে। রাগে আমার শরীর জ্বলছে, তাও রাগ কন্ট্রোল করে বললাম, আন্টি আপনার সাথে আমার কিছু কথা ছিল, আমি গ্রাম থেকে আজকে এসেছি। আন্টি বাইরে এসে কাজের বুয়ার দিকে চোখ রাঙিয়ে বলল, মানুষ চিনে কথা বলবি, কাকে কি বলিস, আজকাল কি তোর মাথা গেছে? তুবা যেতে যেতে বলল, দেখে তো একদম জঙ্গলির মতো লাগে, যে কেউ দেখে এটাই মনে করবে যে ও একটা। আর কিছু বলল না, চুপচাপ চলে গেল। আন্টি আমার দিকে তাকিয়ে বলল, ওর কথাই কিছু মনে করিও না, আসলে ও তোমাকে চিনতে পারে নাই। আমি না বোঝার ভান করে বললাম, ও কি আপনার মেয়ে হয় নাকি? আন্টি বলল, না বাবা, ও আমাদের বাসার কাজের বুয়া। আচ্ছা তুমি কি জন্য এখানে এসেছো জানতে পারি? আমি একটু মন খারাপ করে বললাম, আসলে আন্টি আমি একটা বড় বিপদে পড়ে গেছি, তাই এখানে আসা। আন্টি বলল, কি হয়েছে তোমার, আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি? আমি বললাম, আসলে আমি আজকে গ্রাম থেকে এসেছি, বাবা খুব অসুস্থ, আমার পরিবারের অবস্থা ততটা ভালো না। বাবার উপর আমরা সবাই নির্ভরশীল ছিলাম, কিন্তু উনি অসুস্থ, তাই আমি কোনো চিন্তা না করে ঢাকায় চাকরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। একটু লজ্জা পেয়ে বললাম, আসলে আন্টি আমার কাছে এত পরিমাণ টাকা নাই, তাই ভাবছি যদি একটা থাকার মতো রুম পেয়ে যাই, তাই আপনার বাসায় নক করা। চিন্তা করবেন না, আমি ঠিক সময়ে বাসা ভাড়ার টাকা দিয়ে দিব, শুধু থাকার মতো একটু জায়গা দেন। বেশি করে পাম দিলাম যাতে আন্টির মন নরম হয়। আন্টি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে বলল, দেখো বাবা, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু সিঙ্গেল ছেলেদের বাসা ভাড়া দেওয়া নিষেধ। আমি বললাম, এভাবে বলবেন না আন্টি, দরকার হলে আমি সারাদিন রুমে বসে থাকবো, শুধু চাকরির সময়ে বাইরে থাকবো, এই মুহূর্তে কই যাব বলেন? আন্টি বলল, তোমার নাম কি? আমি বললাম, মোহাম্মদ দীপু হাসান। আন্টি বলল, কিসের চাকরি করতে চাও? আমি বললাম, আগে আন্টি বাসাটা পেয়ে নি, পরে দেখি চাকরি কপালে জোটে কিনা, তবে আপনি চিন্তা করবেন না, মাস শেষ হওয়ার আগেই টাকা দিয়ে দিব। মনে মনে বললাম, আমার কাছে এখন যেই টাকা আছে আপনাদের মতো 3-4টা বাসা মুহূর্তেই কিনে নিতে পারবো। আন্টি আমার দিকে তাকিয়ে বলল, ছাদের কোণে একটা রুম ফাঁকা আছে, যদি তুমি থাকতে চাও তো থাকতে পারো, আমাদের কোনো আপত্তি নাই। আমি আন্টিকে ধন্যবাদ দিয়ে বললাম, পারবো না মানে আন্টি, তবে অচেনা একটা ছেলেকে আপনি যেইভাবে বিশ্বাস করলেন না, আমিও ঠিক সেইভাবে এখানে বিশ্বাসের সাথে থাকবো। আন্টি বলল, তোমার কথা শুনে বেশ খুশি হয়েছি, ভিতরে এসো। আমি বললাম, জি। দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলাম, বুকের ভিতরে কি জানি চলছে, দুইটা চোখ শুধু চারপাশে রিয়াকে খুঁজছে। যার জন্য এখানে আসা, যার জন্য এত নাটক করা, সেই মানুষটা এখন কোথায় আছে খুব দেখতে ইচ্ছা করছে। যে ভিতরে গিয়ে দেখি আমার বয়সী একটা ছেলে একটা মেয়ে কোলের উপর শুয়ে শুয়ে টিভি দেখছে। আন্টি ডাক দিতেই মেয়েটা আর ছেলেটা আমার দিকে ফিরে তাকালো। আমার হাতে থাকা ব্যাগটা আপনা আপনি পড়ে গেল। আমি যেন মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না। এটা আমি কি দেখলাম? আমার বোন এখানে কিভাবে এলো? আর রাসেলি বা কেন ওর কোলের উপর মাথা দিয়ে শুয়েছিল? কিছুই তো মাথায় ঢুকছে না। তাড়াতাড়ি নিজেকে আবার স্বাভাবিক করে নিচ থেকে ব্যাগটা তুলে নিলাম। কাউকে বুঝতে দেওয়া যাবে না আমার আসল পরিচয়ের কথা। আন্টি হেসে হেসে বলল, এটা আমার বড় ছেলে। আর আমার আপুকে দেখিয়ে বলল, এটা আমার বৌমা। তার মানে কি আমার আপুর সাথে রাসেলের বিয়ে হয়েছে? কিভাবে সম্ভব? আর আমার আপু এই কাজ কেমনে করলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নাকি রাসেল আবার কোনো নাটক করছে আমার বোনকে নিয়ে? এবারও আমার সাথে কিছু করলে আমিও ছাড়বো না।
রাসেল আমার দিকে তাকিয়ে বলল, কে এই ছেলে আম্মু, আর কোথা থেকে এসেছে? আন্টি বলল, আমাদের এখানে আজকে থেকে থাকবে। রাসেল ওর মায়ের দিকে তাকিয়ে বলল, যাকে তাকে না জেনে রুম ভাড়া দিয়ে দাও, এটা কিন্তু ঠিক না আম্মু। এর মাঝে আমার আপু বলে উঠলো, এই ছেলেকে কেমন জানি আমার চেনা চেনা লাগছে। আন্টি সবাইকে থামিয়ে দিয়ে বলল, এই তোরা থাম, কি শুরু করলি? ও আমাদের গ্রাম থেকে এসেছে, কোথায় উঠবে তাও জানে না। আমাদের বাসার নিচে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তবে ছেলেটা খুব ভালো। রাসেল আমার মুখের দাড়ি দেখিয়ে বলল, এত অল্প বয়সে মুরব্বী হওয়ার ইচ্ছা আছে নাকি? আমি হেসে বললাম, তেমন কোনো ইচ্ছা নাই, তবে কিছু মানুষের জন্য এই অবস্থা হয়েছে আমার। রাসেল বলল, গ্রামে কি করো তোমরা? আমি বললাম, এই তো আমার বাবা কৃষি কাজ করতো। এর মাঝে আন্টি বলে উঠলো, আমি তোরে সব পরে বুঝিয়ে দিব, আসো বাবা আমার সাথে, তোমার রুম দেখিয়ে দিই। তবে আমার আপু এখনো অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওই কথাই আছে না, রক্তের সম্পর্ক, রক্ত তো টানবেই, ও তো আমার বোন। তবে এখনো অনেক কিছু জানার বাকি আছে আমার। আন্টির পিছনে পিছনে ছাদে উঠলাম। তবে ছাদের কোণে একটা মেয়ে দাঁড়িয়ে টিকটক করছে। তাহলে এটাই কি আমার রিয়া? রিয়ার চোখ কি ভালো হয়ে গেছে? ভাবতেও জানো মনের ভিতরে একটা ভালো লাগার অনুভূতি কাজ করছে। এখন ছাদের কাছে রুম, যখন ইচ্ছা তখন রিয়াকে দেখতে পারবো। কি যে ভালো লাগছে। আন্টি আমাকে রুম দেখিয়ে বলল, যদি কিছু দরকার হয় আমাকে বলবে, কেমন? আমি বললাম, জি অবশ্যই আন্টি। আন্টি বলল, এখন তোমার মন মতো রুমটা গুছিয়ে নাও, আমি নিচে আছি, যদি কিছু লাগে বলবে, কেমন? এই বলে আন্টি নিচে চলে গেল। রুমটা হালকা পাতলা পরিষ্কার করতে লাগলাম, কিন্তু দরজা লাগাতে ভুলে গেছি, এটা মনে ছিল না। হঠাৎ কি মনে করে পিছনে তাকিয়ে দেখি অচেনা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, এটা আবার কে? মনে হচ্ছে জানো আবার আগের মতোই নতুন কোনো বিপদ ডেকে আনছি। আমি মাথা নিচু করে বললাম, আপু কিছু কি বলবেন? মেয়েটা একটু রেগে বলল, আমাকে দেখে কি তোর আপু মনে হয়? আমি একটু বোকার ভাব ধরে বললাম, তাহলে কি বলবো? আর কিছু মনে না করলে একটা কথা বলি, খুব কষ্ট করে একটা রুম পেয়েছি। আন্টি দেখলে খুব মাইন্ড করবে, বলবেন। আসতে না আসতেই মেয়েটা আমাকে উল্টো ধমক দিয়ে বলল, তোর আন্টির কথা স্যার, আমাকে চিনিস আমি কে? আমি বললাম, না আপু, আপনাকে তো চিনতে পারলাম না। মেয়েটি বলল, আবার আপু? আমি বললাম, সরি, তাহলে কি বলে ডাকবো? মেয়েটি বলল, কিছুই বলতে হবে না, বুঝি না এইসব বলদ মার্কা পোলাপান কোথা থেকে আসে। একটা তো হ্যান্ডসাম পোলা আসতে পারতো, একটু লাইন টাইন মারতে পারতাম। আস্তে করেই বলল এই কথাটা, তবে আমি শুনে ফেলেছি আমাকে বলদ বলছে। আমাকে চিনলে আর এই কথা বলতি না। মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব আগ্রহ নিয়ে বললাম, আপনি কি বাড়িওয়ালার মেয়ে? মেয়েটি বলল, তুই তা জেনে কি করবি? আমি বললাম, এখানে যেহেতু থাকবো, তাই যদি আপনার পরিচয় আগে থেকেই জেনে নিই ভালো হতো। আর যদি কোনো বিপদে পড়ি আপনার নাম বলতাম, তাহলে কোনো সমস্যা হতো না। মেয়েটা আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, যতটা বলত্তরে মনে করছিলাম ততটা না তুই। সব বলবো, তার আগে দাড়ি কেটে আয়, কেমন ক্ষেতের মতো লাগছে তোকে। এই বলে মেয়েটা আবার চলে গেল। আমি বুঝলাম না সবাই আমার এই দাড়ির পেছনে পড়ে আছে কেন। তোর এইসব কেন চিন্তা করছে? আমি আগে তো আমি রিয়াকে খুঁজে বের করি, কিন্তু ও কোথায় আছে? আমার কেমন জানি মনে হচ্ছে হয়তো রুমে আছে। কিভাবে যাব ওর রুমে? কি করি? না না, এত তাড়াতাড়ি ওদের মনে সন্দেহ জাগানো যাবে না। আগে একটু বিশ্বাসের যোগ্য হই ওদের চোখে। তবে রিয়াকে দেখতে খুব ইচ্ছা করছে। ওই রিয়া, কোথায় তুমি? তাড়াতাড়ি আমার চোখের সামনে এসো, খুব যে দেখার ইচ্ছা করছে তোমাকে। বিকালে আর রুম থেকে বের হলাম না। রাতে কে জানি দরজায় টোকা দিল। দরজা খুলে দেখি সেই ছাদের মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, চলেন, চাচি আপনাকে ডাকছে। আমার দিকে তাকিয়ে বলল, চলেন, চাচি আপনাকে ডাকছে। রিয়ার মাকে চাচি বলছে কেন? তাহলে ও কি রিয়ার চাচাতো বোন? কিন্তু আগে তো কখনো ওকে এখানে দেখলাম না। লন্ডন থেকে এখানে এসে দেখি সবাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে রিয়াও কি চেঞ্জ হয়ে গেছে? মেয়েটি বলল, কি হলো, চলেন। আমি বললাম, না না, সমস্যা নেই, আন্টিকে বলেন আমি বাইরে থেকে কিছু খেয়ে নিব। মেয়েটি বলল, থাক, আর ভাব দেখাতে হবে না, চলেন। আমি বললাম, আমি বাইরে থেকে খাবার আনিয়ে নিব, অযথা আন্টিকে কষ্ট বাড়িয়ে লাভ নেই। মেয়েটি বলল, আপনি যাবেন নাকি চাচিকে বলবো এখানে আসতে? বুঝলাম এই মেয়ে আমাকে না নিয়ে যাবে না। কি আর করব, আমি ওর পিছন পিছন যেতে লাগলাম। নিচে নেমে দেখি সবাই টেবিলে বসা আছে, কিন্তু রিয়া নাই। এটা দেখে মনটা আবার খুব খারাপ হয়ে গেল। যার জন্য এত কিছু করছি সে কোথায়? সেই আসছি থেকে দেখতে পারছি না। আচ্ছা, আন্টিকে জিজ্ঞেস করে দেখবো? আরে না, এখন জিজ্ঞেস করলে ওরা আমাকে সন্দেহ করবে। আমি একটু লজ্জা পেয়ে টেবিলের কাছে দাঁড়ালাম। রাসেল আমার দিকে তাকিয়ে বলল, নিজের পরিবারের মতো মনে করতে পারো আমাদের। আম্মু আমাকে তোমার ব্যাপারে সব বলছে। বাবার জন্য চাকরি করতে এতদূর চলে আসছো, বেস্ট অফ লাক। দোয়া করি তোমার চাকরি যেন হয়ে যায়। আমি বললাম, ধন্যবাদ ভাইয়া। রাসেল বলল, বসো এখানে। আমি বললাম, এত কষ্ট করার কি দরকার ছিল আন্টি? আমি বাইরে থেকে। আন্টি আমাকে থামিয়ে দিয়ে বলল, তুমি আজকে প্রথম আমাদের বাসায় আসছো, মনে করো আমাদের অতিথি, তাই কোনো কথা না বলে বসে পড়ো। আমি আর কিছু বললাম না, টেবিলে বসে গেলাম। তবে আমার আপুকে এখানে দেখে আমার অনেকটাই ভালো লাগছে। দেখে মনে হয় রাসেলের সাথে অনেক সুখেই আছে আপু।
তবে আমি শুধু এটাই চিন্তা করছি কিভাবে এখানে আপুর বিয়ে হলো। ওয়েট ওয়েট, রাসেল আমাকে মরার সময় একটা কথা বলেছিল, তোর জন্য একটা খুশির খবর আছে। হতে পারে এটাই ছিল আমার খুশির খবর। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম। মনটা শুধু রিয়াকে এক নজর দেখার জন্য ছটফট করছে। কোথায় পাবো ওকে? রুমের দরজা লাগিয়ে বসে আছি, কি করব কিছুই মাথায় আসছে না। ওর রুমেও তো যেতে পারবো না। তবে কালকে বাসায় যাব, বাবা মাকে এখনো দেখা হয় নাই। জার্নি করার ফলে ঘুম এসে গেল, তাই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, হোটেল থেকে কিছু খেয়ে আবার রিয়াদের বাসায় গেলাম। যেই সিঁড়ি দিয়ে উপরে উঠবো এমন সময় আন্টি বেশ জোরেই বলল, দাঁড়াও। আমি আন্টির এই কথা শুনে ঘাবড়ে গেলাম। তবে কি ওরা আমার পরিচয় জেনে গেল? হতেও পারে। রাসেল যদি তালাক, এখন আবার আমার দুলাভাই। যদি এখন সব জেনে যায় কি হবে আমার? এটা চিন্তা করে একটু ভয় হতে লাগলো মনের ভিতরে। আমি পিছনে তাকিয়ে বললাম, জি আন্টি বলেন। আন্টি আমার দিকে কটমট চোখে তাকিয়ে বলল, কোথায় গেছিলে? আন্টির কথা শুনে আমার দেহে যেন আবার নতুন করে প্রাণ ফিরে এলো। আমি মনে করেছিলাম আমার পরিচয় মনে হয় জেনে গেছে সবাই। আমি তাড়াতাড়ি আন্টির কথায় জবাব দিয়ে বললাম, আসলে আন্টি বাইরে নাস্তা করতে গিয়েছিলাম। আন্টি বলল, কে বলেছে যেতে? তোমার জন্য তো নাস্তা তৈরি করা হয়েছে, আমাদের পর মনে করো। আমি বললাম, রাতে এমনি আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আর না আন্টি। রাসেল আমার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, তোমাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আর তুমি, আমি জানি তুমি কত ভালো একটা ছেলে যে নিজের বাবার জন্য সব করতে পারো। আর যাই হোক, সে কখনো খারাপ হতে পারে না। আমি মাথা নিচু করে দিয়ে বললাম, সরি ভাইয়া, আসলে আন্টি আমার জন্য যা করছে এর প্রতিদান আমি তো কখনোই দিতে পারবো না, তাই ওনাকে আর কষ্ট দিতে চাই নাই আমি। আন্টি বলল, এরকম জানো আর না হয়, এখন তুমি উপরে যাও, দরকার পড়লে বলবে আমাকে, কেমন? এই বলে আন্টি ভিতরে চলে গেল। যেই আমি উপরে উঠবো তখন রাসেল আবার বলল, দাঁড়াও। কিরে বাবা, এরা বারবার আমাকে কি পেয়েছে? আমি আবার রাসেলের সামনে গিয়ে বললাম, জি ভাইয়া। রাসেল বলল, তোমার না একটা চাকরির দরকার ছিল, হয়েছে? আমি একটা হাসি দিয়ে বললাম, চাকরি হতে সময় লাগবে ভাইয়া, তবে চাকরি খুঁজছি, যদি কপালে থাকে তো। রাসেল বলল, আমি কিছু করতে বললে পারবে? আমি বললাম, এসব বলে আর লজ্জা দিবেন না, আপনারা আমার জন্য এমনি অনেক করেছেন, আর না। রাসেল বলল, আরে আমার কথাটা তো শোনো। এর মাঝে আপু এসে বলল, তোমার নাম কি? আমি বললাম, জি আপু, আমার নাম দীপু। এই রে, আসল নামটাই তো বলে ফেলেছি। আপু গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে একটা কথা বলার ছিল, বলবো? আমি বললাম, অবশ্যই আপু বলেন। আপু বলল, তোমাকে দেখতে একদম আমার। রাসেল আমার আপুকে ধমক দিয়ে বলল, তোমাকে বলছি এসব বলতে, ভিতরে যাও। আপু আর কিছু বললো না, মুখটা কালো করে ভিতরে চলে গেল। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। আমার আপুর মনে আমার জন্য এখনো ভালোবাসা আছে, তবে রাসেল আমার আপুর সাথে এই ব্যবহার করলো কেন? হয়তো ওর চোখে আমি আজীবন খারাপ ছিলাম। রাসেল আমার ধ্যান ভাঙিয়ে বলল, এই ছেলে কি চিন্তা করো? রাসেলের কথায় আমার হুঁশ এলো। আমি তাড়াতাড়ি বললাম, না ভাইয়া কিছু না। আপনি কি যেন বলতে চেয়েছিলেন? রাসেল বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। দেখো, তোমারও একটা চাকরির দরকার, আমারও একটা লোক দরকার, তুমি যদি চাও তো। আমি বললাম, বুঝে গেছি, আর বলতে হবে না, কি কাজ করতে হবে বলেন আমাকে। রাসেল বলল, এই ধরে নিতে পারো বডিগার্ড, ড্রাইভার, মনে করো এক কথায় যখন আমার বোনের যা দরকার তাই হতে হবে। রাসেলের বোন মানেই তো রিয়া। আহা, কি আনন্দ যে লাগছে আমার, শেষ পর্যন্ত আমি রিয়ার বডিগার্ড হব, কি ভাগ্য যে আমার। আমি খুশি মনে বললাম, আপনারা আমাকে এখানে থাকার জায়গা দিয়েছেন, আপনার কথা কি আমি ফেলতে পারি? অবশ্যই আমি এই কাজ করব। রাসেল বলল, গুড, বেতন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। গাড়ি চালাতে পারো কি? আমি বললাম, পারি। রাসেল বলল, তাহলে তো হয়েই গেল, আর কোনো কথাই নেই। তারও তোমাকে আমি আমার বোনের সাথে পরিচয় করিয়ে দিই। এই বলে রাসেল রিয়াকে ডাকতে লাগলো, আর আমার মনের ভিতর যেন খুশির জোয়ার বয়ে চলেছে। আমার রিয়া, আহা কি মধুর একটা নাম আমার কাছে। ওর নামটা শুনেই আমি সবকিছু ভুলে যাই। ওকে দেখলে তো পাগল হয়ে যাব আমি। কতদিন পর ওকে সামনে থেকে দেখবো, এর চেয়ে আনন্দের বিষয় কি আর কিছু হতে পারে? আমি উপরে তাকিয়ে আছি। একটু পর একটা মেয়ে রুম থেকে বের হলো, তবে শাড়ি পরে। তাহলে এটাই কি আমার রিয়া? আগের থেকে বেশ সুন্দর হয়েছে। এখন জানি আমি ওর দিকে চোখ তুলে তাকাতেই পারছি না, এতটা পরিমাণ সুন্দর হয়েছে। আর আগের থেকে বেশ মোটাও হয়েছে। রিয়াকে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামতে দেখে বেশ অবাক হলাম। তাহলে আমার রিয়া চোখ ভালো হয়ে গেছে, ও এখন সবকিছু দেখতে পারে। আমি জানতাম ও ভালো হয়ে যাবে। আচ্ছা, ওর মনের ভিতর কি আমার জন্য ভালোবাসা আছে? এই উত্তরটা আমার কাছে জানা নেই। হয়তো এক আকাশ পরিমাণ আমার উপর ঘৃণা ওর আছে, এটা আমি শিওর। রাসেল ওর বোনের দিকে তাকিয়ে বলল, আরে আস্তে নাম, পড়ে যাবি তো। রিয়া ওর ভাইয়ার দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমার কিছুই হবে না, আর আজকে আমি অনেক অনেক খুশি। এই বলে রিয়া গিয়ে রাসেলকে জড়িয়ে ধরলো। রাসেল ওর বোনকে ছাড়িয়ে ওর দিকে তাকিয়ে বলল, আমার বোনটা আজকে এত কেন খুশি, জানতে পারি কি? রিয়া বলল, ভাইয়া আজকে ও আমার ভালোবাসা গ্রহণ করেছে। রাসেল বলল, কে, ওই সাইমন নাকি?
রিয়া বলল, ভাইয়া, ও আমার ভালোবাসা গ্রহণ করেছে, অনেকদিন ওর জন্য অপেক্ষা করছি আমি। রিয়ার এই কথা শুনে আমার পুরো পৃথিবীটা উল্টো দিকে ঘুরতে লাগলো। যার জন্য এত দূর আসা, যার জন্য আজও বেঁচে আছি, একটু ভালোবাসা পাওয়ার জন্য পুরো সমুদ্র পার হয়ে এসেছি, ওর মুখের দিকে তাকিয়ে যেন আমার শান্তি মিলে। আর এতদিন পর এখানে এসে এই সারপ্রাইজ পেলাম। আমি ছাড়া রিয়া অন্য কাউকে পছন্দ করে ভেবে যেন চোখের কোণে পানি এসে গেল। শুধু কান্না করতে পারছি না। রিয়াকে আমি এত ভালো মনে করতাম, আর ও, আরে এখানে ভুল হয়তো আমার ছিল, আমি ওর থেকে দূরে সরে গেছি। এটাই কি আমার ভুল? আমি তো ইচ্ছা করে করি নাই। আর রিয়া তো আমাকে মৃত্যুর মুখে ঢেলে গেছে, ও কিভাবে এটা করতে পারলো? একটু কি আমার জন্য ওর মনে ভালোবাসা ছিল না? মানছি আমি একটা ভুল করে ফেলেছি, তাই বলে এত বড় শাস্তি আমাকে দিবে? খুব কান্না করতে ইচ্ছা করছে আজকে। রাসেল আমার গায়ে হাত দিয়ে বলল, এই ছেলে কি চিন্তা করো? আমি চোখের পানি লুকিয়ে বললাম, কিছু না ভাইয়া। রাসেল বলল, আচ্ছা সেই সব ছাড়ো, এ হলো আমার ছোট বোন রিয়া। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই গাইয়া ভূত কোথা থেকে আমদানি করলি ভাইয়া? রিয়ার কথাটা শুনে মনের ভিতর অনেক বড় একটা আঘাত পেলাম। এতটা পরিমাণ রিয়া চেঞ্জ হয়ে গেছে, আর আমাকে গাইয়া ভূত বলল। একটা মানুষের এত পরিবর্তন কিভাবে, এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। রাসেল রিয়াকে থামিয়ে দিয়ে বলল, আজকে থেকে ও তোর গাড়ির ড্রাইভার আর বডিগার্ডও, সবসময় তোর সাথে থাকবে। আমার একটাই মাত্র বোন, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া ওর চেহারার দিকে একবার তাকিয়ে দেখ, আমার বডিগার্ড হবে ও। সি ভাইয়া, তোর কি নজর খারাপ? রাসেল এবার রিয়াকে ধমক দিয়ে বলল, রিয়া এবার বেশি হয়ে যাচ্ছে, আমি যা বলছি তাই শোন, বেশি কথা বলিস কেন? রিয়া রাসেলের কথার উত্তর দিয়ে বলল, ভাইয়া এটা কি বেশি জরুরি? রাসেল বলল, দেখ বোন, একবার আমি। রিয়া ওর ভাইয়ের মুখে হাত দিয়ে বলল, নতুন করে জীবন শুরু করেছি আমি, তুই কি চাস আমি কষ্টে থাকি? আমার বুকের ভিতরে যেন আবার কাটা ঢুকলো মনে হচ্ছে, যে আঘাত সহ্য করতে পারছি না। তাহলে রিয়া কি আজও আমাকে মাফ করতে পারে নাই? এটা চিন্তা করে খুব কষ্ট লাগলো। রাসেল ওর বোনের দিকে হাসি মুখে তাকিয়ে বলল, লক্ষ্মী বোন আমার, এইসব তো সেফটির জন্য, বুঝছিস না কেন? এর মাঝে আমি বলে উঠলাম, ভাইয়া আমাকে যদি আমার কাজ বুঝিয়ে দিতেন। রাসেল বলল, এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সব বুঝিয়ে দিবে আমার বোন, তুমি শুধু ওর সাথে থাকবে কেমন, আর কিছুই করতে হবে না। মানে ওকে যে করেই হোক তোমাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে আনতে হবে। আমি কষ্টের মাঝেও হাসি মুখে বললাম, অবশ্যই ভাইয়া পারবো, আমি সব পারবো, আমাকে আর কিছু বলতে হবে না। রাসেল বলল, তোমার কথা শুনে খুশি হলাম। রিয়া পরিচয় হয়ে নে, ওর নাম দীপু। রিয়া বলল, পরিচয় হলে কি হবে, থাক বাদ দে, পরে জেনে নিব। আমি খুব ভালো করেই বুঝে গেলাম রাসেল এই নাম কেন বলল। এত বছর পর দেশে এসে এত বড় একটা সারপ্রাইজ পাবো কখনো ভাবি নাই আমি। আমি মনে করেছিলাম রিয়া সবকিছু ভুলে গেছে, কিন্তু না। রাসেল আমাকে প্রশ্ন করলো, তোমার কিছু বলার আছে? আমি বললাম, না ভাইয়া, আমি সব বুঝে গেছি। রাসেল বলল, কালকে সকাল থেকে তোমার ডিউটি। যাওয়ার আগে রিয়ার দিকে একটু তাকিয়ে দেখলাম, মনের ভিতর একটু শান্তি হলো। যতই ওকে আমি দেখি না কেন, তবু মন যেন ভরে না। হয়তো এটাকেই বলে ভালোবাসা। যাওয়ার আগে পিছন থেকে শুনলাম রিয়া ওর ভাইকে বলল, ভাইয়া ছেলেটা আনস্মার্ট, এটা কি তুই ঠিক করলি বল? রাসেল আস্তে করে বলল, আরে তোর জন্যই তো বেশ ভালোই হয়েছে, তোর বয়ফ্রেন্ড তোর সন্দেহ করবে না। আর কিছু শুনতে পারলাম না, সরাসরি উপরে উঠে গেলাম, দরজা লাগিয়ে ইচ্ছা মতো কান্না করতে লাগলাম। আমার কপালই কেন এত কষ্ট, একটা ভুলের জন্য এত বড় শাস্তি পাচ্ছি আমি, নিজের পরিবারকে হারিয়েছি এর জন্য, এখন রিয়াকেও হারাতে চলছি। এইসব কি হচ্ছে আমার সাথে? আর যে সহ্য করতে পারছি না, এইসব চিন্তা করছি আর কান্না করছি। আমার যে এখন কিছুই করার নেই। এভাবে কান্না করতে করতে অনেক সময় চলে গেল। এক সময় একটা কথা মাথায় এলো, মানুষ সব সময় বলে চেষ্টা করলে উপায় হয়। আমিও হাল ছাড়বো না, দেখে নিব আমার রিয়াকে আমি ছাড়া আর কে বিয়ে করতে পারে। রিয়া শুধু দীপুর, যদি রিয়ার জন্য যুদ্ধ করতে হয় তাও করব। আর যদি রিয়া না মানে, জোর করে ওকে বউ বানাবো। এক কথায় আমি ছাড়া রিয়ার কারোর হবে না, দরকার হলে যা দরকার তাই করব। এগুলো বলেও মনকে সান্ত্বনা দিতে পারছি না, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। বিকালে কাজের মেয়েটা এসে ডেকে গেল, কিন্তু গেলাম না, মন খারাপ এমনিতেই আমার। এখন রাত প্রায় 12টা, কিছুতেই চোখে ঘুম আসছে না। একটা সিগারেট হাতে নিয়ে ছাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, আর মনের কষ্ট দূর করার চেষ্টা করছি। আমার ভাবনা চিন্তার বাইরেও রিয়া অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ওর বয়ফ্রেন্ডকে আমার আগে খুঁজে বের করতে হবে। আর রিয়াই বা ওর জন্য এত পাগল কেন? হঠাৎ পিছন থেকে একটা মেয়ে বলল, এই সাহেব কি করা হচ্ছে এখানে, তাও আবার এত রাতে? আমি বেশ ভয়ে পিছনে তাকিয়ে দেখি সেই দিনের ছাদের মেয়েটা, কিন্তু ও এত রাতে এখানে কি করছে? আমি তাড়াতাড়ি সিগারেটটা হাতের মুঠোয় নিয়ে নিলাম। তাদের আলোয় যেন সবকিছু ঝিকিমিকি করছে, সবকিছু যেন দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, হাত থেকে সিগারেট ফেলুন, হাতটা তো পুড়ে যাচ্ছে। আমি ওর কথায় হাত থেকে সিগারেট ফেলে দেখি সত্যি অনেকটা পুড়ে গেছে। মেয়েটি বলল, সিগারেট খাচ্ছেন খান, আমাকে দেখে লুকানোর কি হলো, কতটা হাত পুড়ে গেল এখন আপনার?
আমি একটা হাসি দিয়ে বললাম, হাত পুড়ে গেছে আপনি দেখতে পারছেন, কিন্তু ভিতরটা যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে এটা কাকে দেখায় আমি? মেয়েটা বলল, কি বলতে চান বুঝলাম না। আমি বললাম, প্রিয় মানুষই বুঝলো না, আপনি আর কি বুঝবেন? মেয়েটি বলল, আপনি কিন্তু খুব অদ্ভুত মানুষ, কি সব কথা বলেন মাঝে মাঝে, একদম বুঝি না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, এত বুঝে কি করবেন? মেয়েটি বলল, আচ্ছা এখন এটা বলেন, এত রাতে আপনি এখানে ছাদে কিসের জন্য আসলেন? আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, পরে বলবো, আগে বলেন আপনি এখানে কিসের জন্য? মেয়েটি বলল, এমনি ঘুম ধরছিল না, এখন বলেন কেউ কি ছেঁকা টেকা দিয়েছে আপনাকে? আমি বললাম, না এমনি কিছু না। মেয়েটা হাসতে হাসতে বলল, লুকাতে হবে না, আমি সব বুঝি, বলেন সমস্যা নেই। আমি বললাম, এইসব শুনে আপনি আর কি করবেন? মেয়েটা বলল, না তাও বলেন, প্রেমের কাহিনী শুনতে আমার বেশ ভালোই লাগে। আমি বললাম, সব কথা সবাইকে বলা যায় না। মেয়েটি বলল, আপনাকে দেখে একদম সাদাসিধা মনে হয়, কিন্তু আপনার ভিতরে এত কিছু। আমি বললাম, শুধু প্রকাশ করি না, সব নিজের ভিতরে লুকিয়ে রাখি। মেয়েটি বলল, দাড়ি কাটেন না কেন, প্রিয়জন ছেড়ে গেছে বলে নাকি? আমি বললাম, না তেমন নয়, তবে। মেয়েটি বলল, থাক থাক আর বলতে হবে না, আমি বুঝে গেছি। আমি বললাম, আমার সাথে কথা বলছেন কেন, তখন না বললেন আমি খ্যাত? মেয়েটি বলল, দেখে তো এমনটাই কিছু লাগে। আমি মন খারাপ করে বললাম, ও। মেয়েটি বলল, আরে আরে মন খারাপ করেন কেন? সব মানুষ কি দেখতে শুনতে একরকম নাকি? আমি তো এমনি মজা করে বলছি এইসব আপনার সাথে। এই মুহূর্তে কে যেন ভাই থেকে একটা অদ্ভুত ধরনের শব্দ করলো, যেটা শুনে আমরা দুজনই অনেকটা ভয় পেয়ে গেছি। আমি একটু সামনে গিয়ে দেখতে লাগলাম এখানে কে এসেছে। আরে এ তো দেখি রিয়া এক কোণে দাঁড়িয়ে আছে। আমি একটু সামনে গিয়ে দেখতে লাগলাম এখানে কে এসেছে। আরে এ তো দেখি রিয়া এক কোণে দাঁড়িয়ে আছে। আমি একটু সরে যেতেই রিয়া গিয়ে ওর চাচাতো বোনকে বলল, তোরা এত রাতে এখানে কি করিস? রিয়া কি বলছে সেটা আমার খেয়াল নেই, আমি তোকে দেখাই ব্যস্ত হয়ে গেছি। রিয়া এবার আমার দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে বলল, কি বলছি কানে শোনাও যায় না আমার কথা? রিয়ার কথায় উত্তর দিয়ে ওর চাচাতো বোন বলল, আর বলিস না রিয়া, আমি তো এখানে এমনি আসছিলাম, ঘুমে ধরছিল না, তাই ভাবলাম একটু হা খেয়ে আসি ছাদ থেকে। আর এসেই দেখি এই ছেলে এত রাতে এখানে একা একা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। রিয়া একটু রেগে আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি? আমি তো ওর কথার উত্তর শুনে বোকা হয়ে গেলাম। আরে এই মেয়ে তো আমাকে ফাঁসিয়ে দিল, ভাবছিলাম ও একটু ভালো হবে, এখন দেখি ওর ভিতরে শয়তানি বুদ্ধি দিয়ে ঢাকা। রিয়ার চাচাতো বোন আমার কাছে এসে বলল, এই ছেলে আমি কি ঠিক বললাম? রিয়া আবার আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, পাখি তুই এখান থেকে যা, ওর সাথে আমার কিছু কথা আছে। পাখি বলল, আচ্ছা আমি তাহলে গেলাম, দোষটা কিন্তু ওর, এখানে আমার কোনো দোষ নেই। পাখি চলে যেতেই রিয়া আমার কাছে এসে বলল, কোথা থেকে তুই জানো এলি? আম্মু বলল। আমি মাথা নিচু করে বললাম, জি ম্যাম, আমি গ্রাম থেকে এসেছি। রিয়া বলল, চাকরি হবে কি হবে না তার আগেই ম্যাম ডাকা শুরু, বাহ ভালো তো। আমি বললাম, কিছু বলবেন কি? রিয়া বলল, বলার জন্যই তো এখানে এসেছি। আমি বললাম, জি বলুন। রিয়া বলল, এখান থেকে চলে যাবি তুই অন্য কোথাও। আমি মনে মনে বললাম, যাকে এত ভালোবাসি সেই আমাকে চলে যেতে বলছে, তাহলে কি আমি এটা মনে করব? রিয়ার মনের ভিতরে এখন অহংকার এসে গেছে, হয়তো আমি এটাই দেখতে পেয়েছি। রিয়া বলল, কিরে কথা বলছিস না কেন? আমি বললাম, গরিবের পেটে লাথি দিতে চান? রিয়া বলল, তোর মতো ক্ষেত ছেলে আমার বডিগার্ড হবে? নিজের চেহারার দিকে একবার তাকিয়ে দেখ, কোথায় তুই আর কোথায় আমি, তুই তো আমার পায়ের জুতার। আমি বললাম, আর বলা লাগবে না, আজকে সকালে একটা ছেলের মুখে শুনেছি এখানে নাকি একটা অন্ধ মেয়ে ছিল। রিয়া আমার গালে ঠাস ঠাস করে চর বসিয়ে বলল, কুকুরের বাচ্চা, তোর এই কথা বলার সাহস হয় কি করে? আমি বললাম, সরি ম্যাম, আমার কথায় যদি ভুল হয় মাফ করবেন, আমি শুধু মানুষের পরিস্থিতি বুঝতে চাইছি, সবার সময় একরকম থাকে না। তবে একটা কথা সমাজে বেশি প্রচলিত আছে, অহংকার হলো পতনের মূল, তবে সময় যে সবকিছু বদলে যায় সেটা আজকে বুঝতে পারলাম। আমার কথা শুনে রিয়া আমার চারিদিকে গোল গোল করে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ আমার কলার ধরে বলল, সত্যি করে বলতো তুই কে? এই যা, আমি তো শুধু ওকে আগের কথা মনে করিয়ে দিতে চাইছিলাম, কিন্তু রিয়া তো এখন আমার উপর সন্দেহ করে বসে আছে, কি বলবো এখন? রিয়া বলল, কোনোভাবে তুই তো। আমি তাড়াতাড়ি রিয়াকে থামিয়ে দিয়ে বললাম, আমি একজন গ্রামের সাধারণ কৃষকের ছেলে, ছোট থেকেই গ্রামের মাটিতে বড় হয়েছি, এখন বাবা অসুস্থ থাকার কারণে শহরে চাকরি খুঁজতে আসা, আর আজকে একটা চাকরি পেয়েছি, আপনি সেটা নিয়েও টানাটানি করছেন, আর কত গরিবের পেটে লাথি দিবেন ম্যাম? এবার আমার কথা শুনে রিয়ার কথা বলা বন্ধ করে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। রিয়া বলল, আমার একটা কথা রাখবি? খুব ঠান্ডা মাথায় রিয়া এই কথাটা বলল। আমিও স্বাভাবিকভাবে উত্তর দিলাম, জি ম্যাম বলুন। রিয়া বলল, কিছুই করতে হবে না, শুধু দাড়িগুলো কাটাবি তাহলেই হবে। আমি একটা হাসি দিয়ে বললাম, ম্যাম একটা কথা বলবো। রিয়া বলল, বল। আমি বললাম, আমরা তো সবাই দেখতে শুনতে মানুষ, তাই না? চেহারা খারাপ বলে মানুষ খারাপ হয়ে গেল? রিয়া বলল, আমাকে প্রশ্ন করবি না, আর কালকে থেকে তোর ডিউটি শুরু, মনে রাখবি আমি যেটা বলবো সেটাই করবি। আমি বললাম, জি ম্যাম চেষ্টা করব। রিয়া বলল, এখন যা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, আর সিগারেট খাওয়া এখানে নিষেধ, জানিস না?
আমি বললাম সিগারেট তো ইচ্ছে করে খাই না ম্যাম, মনের কষ্ট দূর করতেই সিগারেট খাই। রিয়া চলে যেতে চাইছিল, কিন্তু আমার কথা শুনে আবার দাঁড়িয়ে বলল, কি তোর মনের এত দুঃখ? আমি বললাম, যাকে এত ভালোবাসি সেই যদি সময়ে পরিবর্তন হয়ে যায় কেমন লাগবে ম্যাম তখন? রিয়া বলল, হঠাৎ এই প্রশ্ন? আমি বললাম, আমি একজনকে ভালোবাসতাম, আজকে তাকে আমার ম্যাম বলা লাগে। সে আমার এখন চিনা না, এর জন্য মাঝে মাঝে চিন্তা করি আগের দিনগুলো যদি ফিরে পেতাম। রিয়া একটা হাসি দিয়ে বলল, এজন্যই তো বলি ছেলে দেবদাসের মতো দাঁড়িয়ে রাখছে কেন, ছ্যাঁকাকে বেকা হয়ে গেছে, সেটা তো আমি জানতাম না। আমি বললাম, ছ্যাঁকাকে বেকা হয় নাই ম্যাম, একটা ভুলের জন্য সবকিছু শেষ। রিয়া বলল, কেমন ভুল? আমি বললাম, ওর দেহের উপর। রিয়া বলল, থাক থাক আর বলতে হবে না, তোদের মতো ছেলেদের জুতা দিয়ে মারা উচিত। আমি বললাম, আমার কথাটা তো শুনবেন। রিয়া বলল, আচ্ছা বল। আমি বললাম, আমি মানছি ওর সাথে একটা বড় ভুল করে ফেলেছি, কিন্তু ওকে পরে আমি ভালোবেসে ফেলি। আমি চাইছিলাম ওকে বিয়ে করতে, বাট আফসোস এই একটি ভুলের জন্য জীবন শেষ। আচ্ছা ম্যাম, আমি মানছি একটা ভুল করেছি, ওতে একটু আমার সাথে আলাদা করে কথা বলতে পারতো। মানুষ মানেই তো ভুল ম্যাম, বলেন আপনি। রিয়া কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে উপরের দিকে তাকিয়ে। ওর চোখের কোণে জল দেখা গেল, তবে হাত দিয়ে লুকিয়ে। হাই রে কপাল। রিয়া বলল, কিরে তোর হঠাৎ কি হলো? আমি বললাম, মন খারাপ ম্যাম। রিয়া বলল, কেন? আমি বললাম, যদি দেখেন আপনার সামনে আপনার বয়ফ্রেন্ড অন্য মেয়ে নিয়ে ঘোরে, তখন আপনার কেমন লাগবে? রিয়া বলল, আমি তো ওকে জায়গায় খুন করে দিব। আমি বললাম, কিন্তু আমি যে পারছি না ম্যাম, অনেক ভালোবাসি আমি এখনো ওকে, বাট ও বুঝে না। রিয়া বলল, বুঝিয়ে বললেই তো বুঝবে। আমি বললাম, ওই যে তখন বললাম না একটা ভুল করে ফেলেছি, সেটা শাস্তি এখনো পাচ্ছি। রিয়া বলল, কি আজব মানুষ বাবা, কি কথা বলে শুধু ওই বোঝে। আমি বললাম, সবাই যদি সবকিছু বুঝতো ম্যাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। রিয়া বলল, আমি তোরে দেখে মনে করেছিলাম তুই একটা ক্ষেত ছেলে, কিন্তু তোর ভিতরে যে এত কিছু আছে আমি আগে জানতাম না। যা, অনেক রাত হয়ে গেছে, ঘুমা গিয়ে। এই বলে রিয়া পিছন ফিরে চলে গেল। আমি রিয়ার সাথে কথা বলে বুঝতে পারিনি ও চেঞ্জ হয় নাই, তবে ওকে চেঞ্জ করানো হয়েছে। আমাকে এই সব কিছুর খোঁজ নিতে হবে। রিয়ার হঠাৎ করে এই বয়ফ্রেন্ড কোথা থেকে এলো? যাক, এইসব সকালে খুঁজে দেখবো যদি সময় পাই। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। সকালে রেডি হয়ে রুম থেকে বের হলাম, দরজা দিয়ে বের হব এমন সময় আমার আপু আমার সামনে এসে দাঁড়ালো। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কিছু বলবেন আপু? আপু আমার দিকে তাকিয়ে বলল, রাসেলকে ভাই ডাকো আর আমাকে আপু, বুঝলাম না। আমি বললাম, কিছু মনে করবেন না, আমার তো কোনো বোন নাই, ছিল একজন, তবে সে আমাকে মৃত ঘোষণা করেছে, তাই আপনাকে দেখে আমার আপুর কথা মনে হয়ে গেল, কিছু মনে করবেন না। রাসেল সোফা থেকে উঠে এসে বলল, তাহলে তো তুমি আজ থেকে আমাকে দুলাভাই বলে ডাকবে। আমি বললাম, কিন্তু। আপু আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার ছোট ভাইয়ের। এর মাঝে রাসেল আপুকে আবার ধমক দিয়ে বলল, তুমি এখন কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছ। আমি বললাম, থাক না, আপনি আপুকে বকা দিবেন না, আমার খারাপ লাগে। রাসেল হেসে দিয়ে বলল, রেডি হয়ে কোথাও যাও। আমি বললাম, আজকে ম্যাম নাকি কোথায় যাবে? রাসেল বলল, গুড, মনে রেখো আমার একটা মাত্রই বোন, তাই সব সময়। আমি বললাম, থাক ভাইয়া, আর বলতে হবে না, আমি সবকিছু দেখে নিব। বাইরে এসে গাড়ির কাছে দাঁড়ালাম। একটু পর রিয়া চোখে কালো একটা চশমা দিয়ে বের হলো। আর ওই ডিজিটাল যেই পোশাকগুলো আছে না, যেগুলো পরলে পেট দেখা যায়, আরো কত কি, চি, আমার দেখতেও ঘৃণা লাগছে। যে রিয়া সবসময় নিজেকে পর্দার আড়াল করে নিজেকে হেফাজত করতো, আজকে তার এই অবস্থা। রিয়া আমার সামনে এসে বলল, কেমন লাগছে আমাকে? বয়ফ্রেন্ড পছন্দ করবে তো আমার এই পোশাকে? আমি বললাম, আপনাকে দেখতেও আমার লজ্জা লাগছে। রিয়া আমার চোখের উপর তাকিয়ে বলল, এইসব আজকালের মেয়েদের ফ্যাশন, ডিজিটাল যুগ, তুই বুঝবি না। আর তাছাড়া তুই তো গ্রামের পোলা, এত কিছু জানিস না, আস্তে আস্তে সব জেনে যাবি। আমি আর কিছু বললাম না, চুপচাপ গাড়ি ড্রাইভিং করতে লাগলাম। এতটা পরিবর্তন আমার রিয়ার ভিতরে কিভাবে সম্ভব? যখন ও অন্ধ ছিল আমি মনে করি তখনই ভালো ছিল, আর এখন কি অবস্থা হয়েছে ওর? বাবার টাকার অভাব নেই। আমার কেমন জানি এটা মনে হচ্ছে এই সব কিছুর পেছনে রাসেলের হাত আছে। ওই শালা বহুত চালাক, তবে এইবার আমাকে সতর্ক থাকতে হবে, যেন কোনোভাবেই কেউ আমাকে চিনতে না পারে। আমরা সরাসরি একটা পার্কের ভিতরে চলে গেলাম। গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আসি, কিন্তু রিয়ার বয়ফ্রেন্ড আসার কোনো খবর নাই। কিরে শালি, এত লেট করছে কেন? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, কখন আসবে ম্যাম? রিয়া বলল, এই তো এসে যাবে, একটু অপেক্ষা করো। হঠাৎ পিছন থেকে কে জানি বলল, কেমন আছো রিয়া? আমি পিছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আরে এ তো দেখি তানিয়া, আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে দেখি, কিন্তু ওর কোলের মাঝে এই বাচ্চাটা কার? হয়তো ওর বয়ফ্রেন্ডের। আমি থাকলে আমাকে ফাঁসিয়ে দিত। যাক, বেশ ভালোই হয়েছে, শালের উদিত চিক্কা হয়েছে। রিয়া তানিয়ার দিকে তাকিয়ে বলল, আরে তানিয়া, তুমি এখানে? তানিয়া বলল, এই তো আপু, একটু ঘুরতে এলাম। রিয়া তানিয়ার বাচ্চাটা কোলে নিয়ে একটা চুমু দিয়ে বলল, তারপর বলো তানিয়া, এখনো কি দীপুদের বাসায় থাকো? তানিয়া বলল, জি আপু, ওকে আমি এখনো ভালোবাসি, আর আমি জানি ও একদিন ফিরে আসবে। আমার জন্য না হোক, আমার সন্তানের জন্য হলেও আসবে, এটা আমি আশাবাদী। আমি তানিয়ার এই কথা শুনে মাটিতে বসে গেলাম। আমার চারপাশ কি হচ্ছে কিছু যেন আর দেখতে পাচ্ছি না।
চোখগুলো ঘোলা ঘোলা লাগছে। তানিয়া কি বললো এসব? ও নাকি আমার বাসায় থাকে আর এই সন্তান নাকি আমার। কি নাটক করছে ওরা আমাকে নিয়ে। হঠাৎ মুখে পানি পড়তেই হুশ এলো। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছো তো? আমি বললাম, জি ম্যাম। রিয়া বলল, হঠাৎ করে কি হয়েছিল তোমার? আমি বললাম, আসলে ম্যাম একটু খারাপ লাগছিল, কিন্তু এখন ভালো লাগছে। এর মাঝে তানিয়া বলে উঠলো, এটাকে? রিয়া বলল, আমার বডিগার্ড। তানিয়া যেতে যেতে বলল, আমি আসি ম্যাম, তবে আপনার কপাল খুব ভালো যে আমার মতোই আপনি দীপুর জন্য অপেক্ষা করেন নাই। তানিয়া চলে যেতেই আমি ম্যামকে বললাম, এই মেয়েটা কে ম্যাম, আর কি কার জন্য অপেক্ষা করার কথা বললো? না জানার ভান করে বললাম। রিয়া বলল, সে অনেক কাহিনী, পরে একদিন বলবো, তবে ওর মতোই একই অবস্থা আমারও হয়েছিল। এটা বলে ম্যাম চুপ করলো। আমি জানি আমি রিয়ার সাথে কি করেছি, কিন্তু তানিয়ার সাথে তো আমি কিছুই করি নাই। ও আবার নতুন করে কোনো মতলব তৈরি করছে না তো? ধুর বাল, কিছুই মাথায় আসছে না। এমনি একজনকে নিয়ে চিন্তায় আছি, এর মাঝে আরেক শালি এসে হাজির। রিয়া কাকে জানি জানু বলে ডাক দিল। রিয়ার কথা শুনে একটা ছেলে দৌড়ে রিয়ার কাছে আসছে, আর রিয়া গিয়ে ছেলেটার বুকের মাঝে মুখ লুকালো। এটা দেখে আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। এইসব দেখার আগে আমার মরণ হলো না কেন? নিজের ভালোবাসার আজকে অন্য একজনের বুকে মুখ লুকাই, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। কি কপাল না আমার! এই দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না, তাই ওদের কাছে গিয়ে একটু জোরেই বললাম, ম্যাম, আশেপাশে সবাই আপনাদের দিকে তাকিয়ে আছে। আমার এই কথা শুনে ছেলেটা রেগে বলল, তুই কে রে শালা? রিয়া ছেলেটাকে ছেড়ে দিয়ে বলল, আর বলো না, ভাইয়া আমার জন্য বডিগার্ড রাখছে। এ হলো সেই বডিগার্ড। আমার দিকে একবার তাকিয়ে ছেলেটা জিজ্ঞেস করলো, তোর নাম কি? আমি বললাম, জি দীপু। ছেলেটি বলল, আমার নাম তো জানিস। আমি বললাম, যদি আমি ভুল না করি আপনি সাইমন ভাইয়া, রিয়া ম্যামের বয়ফ্রেন্ড। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তোমার এখনো এই কথা মনে আছে? আমি বললাম, শুধু এই কথা না, আমার আরো অনেক কিছু জানা আছে। আমার এই কথাটা শুনে সাইমন একটু ঘাবড়ে গেল। সাইমন আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি আর জানা আছে তোর, বল দেখি। রিয়া সাইমনের একটা হাত ধরে বলল, থামো তো, তুমিও না। পার্ক থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দাঁড়াতেই সাইমন জিজ্ঞেস করলো, তোর এখানে কি? আমি মাথা নিচু করে বললাম, যেখানে ম্যাম সেখানে আমি থাকবো, এটা রাসেল ভাইয়ার হুকুম। রিয়া বলল, এই তুই এখান থেকে বাইরে যা, এখন তো আমি বলছি। আমি বললাম, কিন্তু ম্যাম। সাইমন বিরক্ত হয়ে বলল, তোরে যেটা করতে বলছি সেটা চুপচাপ কর। আমি আর কিছু বললাম না, চুপচাপ বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে বন্যাকে কল দিতেই ধরে বলল, কি রে, এতক্ষণে আমাকে তোর মনে হয়েছে? আমি বললাম, খুব বড় একটা বিপদে ফেসে গেছি, তুই আগামীকাল বাংলাদেশে চলে আয়। বন্যা বলল, কিন্তু আমার পরীক্ষা। আমি বললাম, তোর পরীক্ষা গোল্লাই যাক, আমি যেটা বলছি সেটা কর। বন্যা বলল, দেখ ভাই, আমার কথাটা তো শোন। আমি বললাম, আঙ্কেলকে কল দিতে হবে? বন্যা বলল, থাক, আর বাবাকে বলতে হবে না, আমি চলে আসবো। আমি বললাম, সাথে করে তোর বিলিয়ান কাউকে নিয়ে আসবি। বন্যা বলল, কার কথা বলছিস? আমি বললাম, তোর গোয়েন্দা বান্ধবীকে। বন্যা বলল, আবার ওকে কেন? আমি বললাম, তোরে আমি বলছি এত প্রশ্ন করতে, এসে সব বুঝতে পারবি। বন্যা বলল, আচ্ছা। হঠাৎ দেখি সাইমন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে। আমি ফোনটা রেখে দিয়ে দাঁড়িয়ে আসি। সাইমন আমার কাছে এসে বলল, তোরে দেখে আমার কেমন জানি সন্দেহ হয়। আমি বললাম, কি বলছেন এসব? সাইমন বলল, সত্যি করে বলতো তুই কে? আমি বললাম, আমি কে সেটা জেনে তুই কি করবি? আমি একমাত্র রিয়া ম্যামের বডিগার্ড। আর তুই কে যে তোরে আমি বলতে যাবো? তবে একটা বিষয় পরিষ্কার করে দিই, সন্দেহ আমাকে করিস না, আমার তো এখন তোর উপর সন্দেহ হয়। না জানি রিয়া ম্যামকে। সাইমন ঠাস করে একটা চর আমার গালে দিল। এই মুহূর্তে রিয়াও আমাদের সামনে এসে গেল, তাই আর ওকে কিছু বললাম না। সাইমন রেগে বলল, তোর কত বড় সাহস, বলে কিনা আমি তোমাকে ছেড়ে চলে যেতে। রিয়ার উদ্দেশ্য করে সাইমন এই কথাটা বলল। আমি সাইমনের দিকে তাকিয়ে বললাম, তাই নাকি? কখন এই কথা বলছি আমি? বিশ্বাস করেন ম্যাম, আমি এই কথা বলি নাই। সাইমন আরো বলেছে আমি যেন আপনার কাছ থেকে দূরে কোথাও চলে যাই। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এটা তোর কাছ থেকে আমি আশা করি নাই। আর শোন, ও আমার বয়ফ্রেন্ড, এরপর থেকে ওর বিরুদ্ধে কোনো কথা বললে কি করব জানিস তো। সাইমন আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। তবে সাইমন যাওয়ার আগে একটা কথা বলে গেল, দেখে নিব তোরে। আমিও আর কিছু বললাম না, সবকিছু সময় হলে দেখিয়ে দিব। আমি চুপচাপ ড্রাইভ করতে লাগলাম। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আমার উপর রাগ করলি নাকি? আমি বললাম, না ম্যাম, রাগ করার কি আছে, আপনাদের টাকা আছে, যা ইচ্ছা তাই করতে পারেন। রিয়া বলল, আমি তোরে এভাবে বলতে চাই নাই। আমি বললাম, বাদ দেন, একটা কথা জিজ্ঞেস করব। রিয়া বলল, বল। আমি বললাম, ওকে কিভাবে পছন্দ করলেন? রিয়া বলল, কি জানি, তবে হঠাৎ ওকে দেখেই আমার পছন্দ হয়ে গেছে। আর ভাইয়া বলেছে ছেলেটা অনেক ভালো, তাই আর কি। ভাইয়া বলেছে ছেলেটা অনেক ভালো, তাই আর কি। আমি বললাম, ম্যাম, এর আগে কি কারোর সাথে প্রেম করেছিলেন? এটা বলতেই রিয়া চুপ হয়ে গেল। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, কি হলো ম্যাম, চুপ হয়ে গেলেন কেন? রিয়া বলল, এগুলো জানা কি খুব বেশি জরুরি? আমি বললাম, না ম্যাম, আমিও তো এমনি বললাম, তবে মনের ভিতরে কষ্ট জমা রাখবেন না, সব প্রকাশ করে দিবেন। রিয়া বলল, আমার মনের ভিতরে কষ্ট আছে তো রেখে বলল, আর তুই কিভাবে এসব জানিস? আমি গাড়ি এক সাইডে রেখে বললাম, মন দেখে ভালোবাসি, দেহ দেখে দর্শন করি, আপনি তো বলেছিলেন না এই লাইনগুলো?
রিয়া এবার আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি করে বলতো তুই কে, আর এই সব কিছু তুই জানিস কিভাবে? এই লাইনটা তো আমি রিয়া বলার আগে আমি বলে দিলাম, দীপুকে বলেছিলেন তাই তো? রিয়া এবার কিছু বলছে না, চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে আর মনে মনে কি যেন চিন্তা করছে। আমি বললাম, ম্যাম আপনার কিছু চিন্তা করতে হবে না, দীপু আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ও আমাকে সব বলেছে। বেচারা একটা মাত্র ভুল করেছে, এজন্য আপনার ভাই ওকে পরিবার ছাড়া করেছে। আর আপনার কথা কি বলবো, কিভাবে ওকে মৃত্যুর মুখে রেখে আসলেন? রিয়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে খুব উদাস হয়ে। আমি গাড়ি থেকে নামতেই রিয়া প্রশ্ন করলো, দীপু তোকে পাঠিয়েছে না? আমি বললাম, দীপু মারা গেছে ম্যাম, ওকে আপনি মেরে ফেলেছেন। রিয়া বলল, আমি মনে করি যেটা হয়েছে খুব ভালোই হয়েছে। আমি বললাম, ভালোবাসা কি অপরাধ ছিল? রিয়া বলল, ভালোবাসার ভিতরে যে হিংস্র পশু লুকিয়ে থাকে সেই ভালোবাসা আমার কোনো দরকার নেই। আমি আর কিছু বললাম না, চুপ করে উপরের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, সবাই সবকিছু পায় না, কিছু কিছু ইচ্ছে থাকে থেকে যায়, যা আমরা শুধু দূর থেকে দেখি কিন্তু কাছে যেতে পারি না। হঠাৎ কোথা থেকে পাখি ওর কতগুলো বান্ধবী নিয়ে আমাদের সামনে হাজির। এই মেয়েটা তো সবকিছু নষ্ট করে দিল, দূর কত সুন্দর একটা নাটক সাজিয়েছিলাম আর এই মেয়েটা সব শেষ করে দিল। রিয়া পাখির দিকে তাকিয়ে বলল, কিরে তুই এখানে কি করিস? পাখি বলল, আসলে আপু ওরা আমার বয়ফ্রেন্ডকে দেখতে চেয়েছিল, তাই এখানে নিয়ে আসছি, দূর থেকে দেখলাম তোরা এখানে। রিয়া বলল, তোর বয়ফ্রেন্ড আবার কোথা থেকে আসলো? আমি জানি তো তুই সিঙ্গেল, আবার প্রেম করা শুরু করলি কবে থেকে? পাখি বলল, এই তো মাত্র একদিন হয়েছে। আমি আড়াল চোখে পাখির দিকে তাকিয়ে দেখলাম আর মনে মনে বললাম, এই মেয়ের তো হাবভাব ভালো লাগছে না। পাখি কিছু বলার আগেই আমি বলে দিলাম, আসলে ম্যাম পাখি আমার গার্লফ্রেন্ড। এখন মজা বুঝ, আমার আগে থেকেই সন্দেহ ছিল এই মেয়ের উপর, আমাকেও ফাঁদে ফেলতে চাই। রিয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আসতে না আসতেই পাখির মুখে তো কোনো কথা নাই। ওর এক বান্ধবী বলল, ঠিকই বলছে ভাইয়া, পাখি আমাদের দূর থেকে তো এনাকেই দেখিয়েছে। এবার রিয়া আরো বেশি অবাক হলো, পাখির দিকে তাকিয়ে বলল, সত্যি নাকি পাখি? বেচারা পাখিকে যে আমি কত বড় বিপদে ফেলে দিছি, তবে এখন খুব মজা লাগছে আমার, এতদিন পর একটু ভালো লাগছে। এমন করে সবাই খালি আমাকে বিপদে ফেলে, আজকে সুযোগ পেয়েছি। এবার পাখি আমার কাছে এসে আমার কানে কানে বলল, এসব কি বলছিস, তোর মাথা ঠিক আছে? আমি আস্তে করে বললাম, আমার মাথা ঠিক আছে। ঠিক নেই তো আপনার মাথা? ভাবছিলেন আমাকে ফাঁসিয়ে দিবেন তাই না, এখন ঠেলা বোঝেন। রিয়া ধমক দিয়ে বলল, কিরে পাখি কি বলছিস ওর কানের কাছে? পাখিকে কিছু বলতে না দিয়ে আমি বললাম, আসলে ম্যাম পাখি চাইছে আমাকে একটা কিস করতে, কিন্তু এত মানুষের ভিতরে তাই একটু লজ্জা পাচ্ছে। এবার পাখি কান্না করে দিবে দিবে অবস্থা। আমি পাখিকে শান্ত করে বললাম, কান্দে না বেবি, চকলেট খাবে? রিয়া এবার জোরে চিৎকার দিয়ে বলল, পাখি। পাখি তো ভয়ে একাকার হয়ে গেল, চুপচাপ দাঁড়িয়ে আছে। রিয়া আমার কাছে এসে বলল, তোমার কাছে আমি এইসব আশা করি নাই দীপু, তুমি না অন্য কাউকে ভালোবাসো? আমি বললাম, এসব করতে হয়েছে আপনার বোনের জন্য, তাছাড়া ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এমনি মিথ্যা কথা বললাম। আমি কিছু না বললে আপনার বোন আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে ফাঁসিয়ে দিত, দেখেন নাই ওর বান্ধবীদের বলে দিয়েছে এই কথা। রিয়া বলল, পাখি তুই আজকাল খুব দুষ্টুমি করিস, বাসায় চল আগে। পাখির বান্ধবীদের বিদায় করে সরাসরি রিয়াদের বাসার সামনে চলে গেলাম। রিয়া যাবার আগে আমাকেও রুমে যেতে বলল, কি জানি দরকার আছে। আমিও রিয়ার পিছনে পিছনে যেতে লাগলাম। ভিতরে গিয়ে দেখি এক কোণে পাখি ঠিক চুপ করে দাঁড়িয়ে আছে, কি জানি রিয়া কি বলতে চাই। একটু পর রিয়া একটা পেন্টিং নিয়ে এলো, এটাতে খুব সুন্দর করে আমার ছবি আঁকা, তবে আমার মুখে দাড়ি থাকার কারণে রিয়া আমাকে চিনতে পারছে না। কিন্তু এখানে আমার ছবি কেন, কিছুই তো মাথায় আসছে না। তাহলে রিয়া কি আজও আমাকে ভালোবাসে? রিয়া আমার ধ্যান ভাঙিয়ে বলল, এই ছেলেটাই না তোমার বেস্ট ফ্রেন্ড? আমি রিয়ার কথার উত্তর দিয়ে বললাম, কিন্তু ওর ছবি এখানে কেন? রিয়া বলল, আমি যখন অন্ধ ছিলাম তখন এই ছবি আঁকছি, কিছুই দেখি নাই ঠিকই, কিন্তু সবকিছু আমি অনুভব করতে পারি। আমি বললাম, এখন এই স্মৃতি রেখে কি করবেন? যে মারা গেছে তার কথা বলে কি লাভ? রিয়া পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি ও যে দীপুর বেস্ট ফ্রেন্ড, এই কথাটা যেন কেউ না জানতে পারে। পাখি বলল, আচ্ছা আপু। রিয়া বলল, এখন তুই বাইরে যা। পাখি চলে যাওয়ার পর রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ওর সাথে আমি বড় একটা অপরাধ করে ফেলেছি, হয়তো এক সময় আমি ওকে ঘৃণা করতাম, কিন্তু। আমি বললাম, কিন্তু কি ম্যাম? রিয়া বলল, দীপু চলে যাওয়ার পর আমি ওর শূন্যতা বুঝতে পারছি। আমি বললাম, ওর জন্য আপনার মনে ভালোবাসা ছিল? রিয়া বলল, হয়তো ছিল এক সময়, কিন্তু এখন সব মারা গেছে, এখন শুধু আমি সাইমনকে ভালোবাসি। আমি বললাম, ম্যাম দীপু যদি আবার আপনার কাছে ফিরে আসে আর সে যদি আবার তার পুরাতন রিয়াকে চাই? রিয়া বলল, না না, এটা কখনোই সম্ভব না, যে মারা গেছে সে কখনো আর ফিরে আসবে না। আমি বললাম, কিছু কথা শুধু হৃদয়ে জমা হয়ে থাকে, সেটা প্রকাশ করা যায় না, তবে আপনাকে একটা কথা দিতে পারি,
আপনি যদি কোনো বিপদে পড়েন তখন দীপুকে পাবেন। রিয়া বলল, ওর কথা শুনতেই আমার কেমন জানি পুরাতন অতীত মনে পড়ে যায়, প্লিজ এইসব বলে আমাকে আর অশান্তি দিস না। আমি বললাম, থাক ম্যাম, আপনি সুখে থাকেন, এটাই তো চাই। আমি কি চলে যাবো ম্যাম? রিয়া বলল, তার আগে একটা কথা বলে যা। আমি বললাম, বলেন। রিয়া বলল, তোরে এখানে কে পাঠিয়েছে সত্যি করে বল। আমি বললাম, সত্যি বলছি, আমার একটা চাকরির দরকার ছিল, এই পর্যন্তই। কিন্তু এখানে এসে যে আপনাকে পেয়ে যাব সেটা জানতাম না, হয়তো ভাগ্যে লেখা ছিল আমার। রিয়া বলল, আচ্ছা এখন যা, আমি সব বুঝতে পারছি। আমি বললাম, শেষ একটা অনুরোধ, এই কথা কাউকে বলবেন না। রিয়া বলল, সেটা তোর বলতে হবে না। আমি রিয়ার রুম থেকে বের হয়ে উপরে উঠতেই দেখি পাখি আমার পথ আটকে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি ভিতরে যাব। পাখি বলল, তা তুই নাকি আমার বয়ফ্রেন্ড? আমি বললাম, আরে তখন তো এমনি বলছিলাম, আর আমি জানতাম আমি কিছু না বললে আপনি আমাকে ফাঁসিয়ে দিতেন। পাখি বলল, তোর বুদ্ধি আছে বলতে হবে। আমি বললাম, ভিতরে যাব, এখন তো পথ ছাড়েন। পাখি বলল, সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড হবি? আমি পাখির দিকে তাকিয়ে বললাম, অফার দেওয়া হচ্ছে নাকি আমাকে? পাখি বলল, না, এমনি বললাম, তোর যদি ইচ্ছে থাকে তো। আমি বললাম, আমার শহরে ভালোবাসা নিষিদ্ধ, তাই তো দেবদাসের মতো হয়ে আসি। পাখি বলল, দেখাই যাবে কতদিন আপনি এইভাবে থাকেন। আমি বললাম, সারা জীবনই এইভাবে থাকবো। পাখি রেগে বলল, ভালো একটা কথা বললাম, শুনলে না তো? আমি বললাম, আপনার সাথে পরে কথা হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তৈরি হলাম, আবার রিয়ার পিছু পিছু ঘুরতে হবে। এটা আমার জন্য বেশ ভালোই হয়েছে। ভালোবাসার মানুষ নিজের চোখের সামনে থাকবে সব সময়। নিচে নেমে দেখি রিয়াদের বাসায় মেহমান এসেছে, কিন্তু এত সকাল সকাল আবার কারা এলো? আমি সামনে যেতেই অবাক হয়ে গেলাম। আরে এ তো দেখি বাবা মা, ভাই ভাবি, আমার পুরো পরিবার। অনেকদিন পর মা বাবাকে দেখলাম, খুব ভালো লাগছে। আমি সরাসরি গিয়ে রিয়ার পিছনে দাঁড়ালাম। রিয়া আমার দিকে একবার তাকিয়ে বলল, এত সকাল কই যাবি? আমি আস্তে করে বললাম, কেন ম্যাম, আজকে কোথাও ঘুরতে যাবেন না? এর মাঝে বাবা আমার দিকে তাকিয়ে বলল, এই ছেলেটাকে চিনলাম না তো। রাসেল বাবার কথার উত্তর দিয়ে বলল, জি বাবা, ও হলো রিয়ার নতুন বডিগার্ড। বাবা বলল, ও। আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম, ভাইয়া, আপনার সন্তানকে আমি একটু কোলে নিতে পারি? পাশে থেকে টানিয়ে আমাকে সরিয়ে বলল, যান যান, দূরে যান। আপনি কই আর আমরা কই? না জানি কত ময়লা আছে আপনার শরীরে। আমি তানিয়ার কথা শুনে মাথা নিচু করে দূরে সরে গেলাম। আপু একটু রাগী নজরে তানিয়ার দিকে তাকিয়ে দেখলো। রিয়া আমার কাছে এসে বলল, কিছু মনে করো না, ও একটু এমনই। আমি বললাম, না ম্যাম, কি আর মনে করব, আমরা তো গরিব মানুষ। আচ্ছা, আমি কি এখান থেকে চলে যাব ম্যাম? রিয়া বলল, না, থাকো, তুমি একটু দরকার আছে। রিয়া তানিয়ার সামনে গিয়ে বলল, একটা কথা বলি তানিয়া, এখানে তো সবাই আছে, আশা করি আমার কথা রাখবে। তানিয়া সুর টেনে বলল, বলো রিয়া। রিয়া বলল, দেখেন, আপনার একটা সন্তান আছে, আপনার কথা হয়তো নাই চিন্তা করতে পারেন, কিন্তু সন্তানের কথা তো চিন্তা করুন। বাবা ছাড়া ও বড় হচ্ছে, তাই আমি চাই আপনি আর একটা বিয়ে করে নেন। এভাবে আর কতদিন? তানিয়া হেসে দিয়ে বলল, আমার আবার জীবন, যাকে ভালোবাসি সেই বুঝলো না, শুধু আমার দেহটাকেই চিনলো। আরে এই শালি তো লজ্জা শরম কিছুই নাই, সবার সামনে কি কথা বলছে, আর আমি বা ওর দেহের ওপর কখন লোভ করলাম? তানিয়া আবার বলা শুরু করলো, আপনি যেহেতু বলছেন একটু চিন্তা করে দেখতে পারি। এর মাঝে আপু গিয়ে বলল, দেখো তানিয়া, রিয়া ভালো কথাই বলেছে, বাকিটা তোমার সিদ্ধান্ত, দরকার হলে বাচ্চাটা আমাদের কাছে রেখে যাবা। তানিয়া বলল, আমি তো যাব, তবে একটা শর্তে, আমার সন্তানের ভবিষ্যৎ আছে না। এটা শুনে দেখি বাবা খুব খুশি হয়েছে। তিনি খুশি মনে বলল, তুমি কি চাও আমি তাই দিব। তানিয়া ওর বাচ্চার কপালে চুমু খেয়ে বলল, আমার কিছুই লাগবে না, শুধু আপনাদের বাড়িটা আমার নামে লিখে দিবেন, তাহলেই হবে। আমার না হোক, এটা তো আমার সন্তানের ভবিষ্যতের জন্যই হবে। তানিয়ার কথা শুনে সবাই বোকা হয়ে গেল, কি সব বলছে এই মেয়ে। আসলেই আমিও মনে মনে এটাই আন্দাজ করতে পারছি, তানিয়া এমন বড় কিছু একটা চাইতে পারে। তবে আমি এটা হতে কখনোই দিব না, যে কোনো একটা উপায় তো বের করতেই হবে। আমি একটু জোরে করেই বললাম, রিয়া ম্যাম, আমি কিছু বলতে চাই। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, বল, কি বলতে চাস? আমি বললাম, আপনাকে বলবো না, তবে আমি আপুর সাথে কিছু বলতে চাই। রিয়া আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে চোখ দিয়ে না করলো, যেন আমি উল্টাপাল্টা কিছু না বলি। আমি রাসেলের কাছে গিয়ে বললাম, আমি 5 মিনিট আপুর সাথে কথা বলতে চাই। এর মাঝে আপু এসে বলল, ছোট ভাই হও তুমি আমার, কি বলতে চাও, আসো আমার সাথে। আপু আমাকে নিয়ে ছাদে চলে গেল। আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে টান দিলাম। আপু আমার দিকে রেগে তাকিয়ে বলল, এজন্য তুমি আমাকে এখানে নিয়ে এলে? আমি তোমার সিগারেট খাওয়া দেখবো? বড় বোনের সামনে সিগারেট খেতে লজ্জা করে না? আমি একটা হাসি দিলাম আর ধোয়া উপরে ছাড়তে লাগলাম। খুব গভীর হয়ে বললাম, একটা কথা জানতে চাই আপু, বলবেন? আপু বলল, অবশ্যই, বলো তুমি কি জানতে চাও। আমি বললাম, দীপুকে কি আজও মাফ করতে পারছেন আপু? এটা শুনে আপু আমার কাছে এসে ভালো করে আমাকে দেখতে লাগলো, কিন্তু চিন্তা না পেরে হতাশ হয়ে বলল, তোমাকে বলে কি লাভ হবে শুনি, আর তাছাড়া তুমি এসব কিভাবে জানো?
আমি বললাম আমি আরো অনেক কিছু জানি আপু। আপু আমার পাশে দাঁড়িয়ে বলল, কি জানো তুমি, বলো দেখি। আমি বললাম তার আগে আমার কথার উত্তর চাই। আপু বলল, কি শুনতে চাও তুমি, দীপুকে মাফ করছি কিনা? আরে ও আমার আপন মায়ের পেটের ভাই, ও যাই করুক না কেন, হয়তো তখন ছোট ছিল, একটা ভুল করে ফেলেছে, তাই বলে কি ওর উপর রাগ করব? এবার আপু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার ছোট ভাই একটা আদরের ভাই ছিল, ওকেও হারিয়ে ফেললাম। আমি হাসতে হাসতে বললাম, তাই নাকি, খুব আদরের ছিল, কিন্তু ওকে তো সেই দিন তোমরা মৃত্যুর মুখে ফেলে এসেছো। আপু বলল, হ্যাঁ ফেলে আসছি তখন, কিন্তু সেই দিন তোমার দুলাভাই বলল ওকে নাকি বিদেশের কারাগারে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। খুব কষ্ট পেয়েছিলাম সেই দিন আমি, একটা ভুলের কারণে আমি আমার ভাইকে হারিয়ে ফেললাম। আমি সিগারেট ফেলে আপুর দিকে তাকিয়ে বললাম, তুমি আর কথাই বলবে না, তোমরা সবাই বেঈমান। সেই দিন আমি একটা ভুল করে ফেলেছি, আমি নিজেকে তখন কন্ট্রোল করতে পারি নাই, হয়তো একটা অ্যাক্সিডেন্ট ছিল আমার, এটা মনে করে মাফ করে দিতে। আর আমিও তো চাইছিলাম রিয়াকে বিয়ে করতে, কিন্তু সব শেষ। জানো এখন আমি কেমন আছি? খুব ভালো আছি তোমাদের ছাড়া। একদমই এই কথাগুলো বলে থামলাম। আপু আমার মুখে ভালো করে হাত দিয়ে দেখতে লাগলো, আমার গেঞ্জি খুলে আমার জন্মদাগ দেখে কান্না করে আমাকে জড়িয়ে ধরলো। আমি ছাড়িয়ে বললাম, ছাড় আমাকে, আমার কেউ নাই, আমি একা একা বেঁচে আছি না, থাক তোদের কাউকে লাগবে না আমার। এবার আপু আমাকে জোরে জড়িয়ে ধরে বলল, এখনো কি আমার উপর রেগে আছিস তুই? আমি এবার ঠান্ডা হয়ে বললাম, রাগ আবার কি জিনিস, জীবন থেকে সব হারিয়ে ফেলেছি, সেখানে আবার কার উপর রাগ করব? আপু আমাকে ছেড়ে একটা হাসি দিয়ে বলল, আমার আর কিচ্ছু লাগবে না, আমার ছোট ভাই ফিরে আসছে, এটাই অনেক। আমি বললাম, আমি তো তোদের কাছে ফিরে আসি নাই। আপু মন খারাপ করে বলল, তাহলে এখানে কেন এলি? আমি বললাম, আমি এখানে এসেছি রিয়ার কাছে। আপু বলল, আবার? আমি বললাম, এবার আমি ওকে আমার বউ করে নিয়ে যাব, আর কোনো ভুল করতে চাই না আমি। আপু বলল, সেই সব পরে দেখা যাবে, আগে বল তুই এতদিন কোথায় ছিলি? আমি বললাম, কোথায় আবার, লন্ডনে ছিলাম, সেখানে এখন আমার বাড়ি। ওরা তোদের মতো স্বার্থপর নাই, আমাকে খুব ভালোবাসে নিজের সন্তানের মতো। আপু বলল, খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? আমি বললাম, এখন সব কষ্ট সহ্য করতে পারি, এখন বলো তুমি কেমন আছো? আপু বলল, আগে ভালো ছিলাম না ভাই, কিন্তু এখন তোরে দেখে খুব ভালো হয়ে গেছি, তোরে দেখে তো এখন চেনাই যায় না, কেমন জানি। আমি বললাম, দেবদাসের মতো হয়ে গেছি তাই তো? আপু একটা হাসি দিয়ে বলল, লন্ডনে গিয়ে দেখি তো খুব উন্নতি হয়েছে, তা তোর গার্লফ্রেন্ড আছে? আমি বললাম, কেন, আছে তো রিয়া। আপু বলল, ভাই ওর কথা বাদ দে মাথা থেকে, ও অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি বললাম, রিয়ার জন্য একমাত্র আমার দেশে আসা, ওকে আমি কতটা ভালোবাসি তুই জানিস না। আপু বলল, দেখ তুই তো এতদিন পর ফিরে এলি, আমি চাই না আবার কোনো কষ্টের মাঝে তুই জড়িয়ে যা, রিয়ার বিয়ে নিয়ে কথাবার্তা চলছে। আমি বললাম, রিয়ার আবার বিয়ে হবে? রিয়ার বিয়ের আগে এখানে একটা বড় যুদ্ধ হবে, আমি দেখতে চাই আমার রিয়াকে কে বিয়ে করতে চাই।